হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? বলো ভাইয়া, চলে আসছি আজকে তোমাদের ফাইনাল ক্লাস নিয়ে, মানে ভূতরাশীয় পরিমাপের 3 নাম্বার ক্লাস আজকে। এবং আজকের ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের মেইন টার্গেট যে সিকিউ সলভিং, এই সিকিউ সলভিং আজকের ক্লাসে ইনশাল্লাহ হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে 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 সো অনেক স্টুডেন্ট জয়েন হয়ে গেছে। সো আমি বলে রাখি, এই ক্লাসটা মূলত এসএসসি 26 ব্যাচের বেসিক টু প্রো কোর্সের ক্লাস, বাট এটা যেহেতু সিকিউ সলভিং ক্লাস, সো এই ক্লাসে শুধু আমরা সিকিউ সলভ করবো, কারণ বেসিক শেষ। সো এই ক্লাসটা এসএসসি 25 ব্যাচে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারো, কারণ এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসে, তুমি এই চ্যাপ্টার থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবা। সো ভাইয়া, একদম ফার্স্ট থেকে এই চ্যাপ্টারের সূত্রগুলা সিকিউ সলভিং শুরু করার আগে আমি এই চ্যাপ্টারের সূত্রগুলা সম্পর্কে তোমাদের আরেকটু ধারণা দিয়েছো। তোমরা সবাই জানো বার্নিয়ার স্কেল দিয়ে যখন হচ্ছে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি, তখন হচ্ছে আমরা এই সূত্র ইউজ করি, L = M + B × BC। এটা ইউজ করি না, এটা ইউজ করি। এখানে কোনটা কি ভাইয়া? L দৈর্ঘ্য, M হচ্ছে প্রধান স্কেল পার্ট, B বার্নিয়ার সমপাতন এবং BC হচ্ছে বার্নিয়ার ধ্রুবক। এগুলো আমরা জানি। সো এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে আমরা যখন স্ক্রু গজ দিয়ে, এটা হচ্ছে বার্নিয়ার স্কেল দিয়ে যখন হিসাব করব, বার্নিয়ার স্কেল দিয়ে, ঠিক আছে? বার্নিয়ার স্কেল ব্যবহার করে যখন হচ্ছে আমরা দৈর্ঘ্য পরিমাপ করব, ঠিক আছে? ওকে, এরপরে যদি হচ্ছে মনে করো আমরা স্ক্রু গজ ইউজ করে, স্ক্রু গজের নাম শুনছো ভাই? তো পড়াইছি, অনেক সুন্দরভাবে পড়াইছি। তো আমরা যদি স্ক্রু গজ ইউজ করে, কি বলি, স্ক্রু গজ ইউজ করে যদি আমরা কোনো তারের ব্যাস নির্ণয় করি, তাহলে ব্যাস D = L + C × LC। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে D হচ্ছে ব্যাস, L হচ্ছে তোমার ওই যে প্রধান স্কেল পার্ট, C হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, মানে বৃত্তাকার স্কেলের যে দাগটা শূন্য দাগকে অতিক্রম করে, এটা বা হচ্ছে মানে রৈখিক স্কেলের দাগকে অতিক্রম করে, এটা আমি বুঝাইছিলাম গত ক্লাসে, বেসিক ক্লাসে। LC হচ্ছে ন্যূনাঙ্ক। সো এইগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে, আমি জানি। এইবারে আমি হচ্ছে কয়েকটা সূত্র শিখাই যেগুলা বইয়ে দেওয়া নাই, বাট তোমাদের কাজে আসবে। তো বইয়ে দেওয়া নাই, কাজে আসবে কোনগুলা? ওই যে ভাইয়া আমাদের সাধারণ যে সূত্রগুলো, ওই যে মনে করো ফার্স্টেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি, এটা অনেক বেশি আসে। সো এটা তোমাদের শিখাইতে পারি। তো প্রথমে দেখো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা জানো? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তার, তো তারের প্রস্থচ্ছেদে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তার তো বৃত্তাকার থাকে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া? πr²। তো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভাইয়া πr²। কি বলছি? πr²। এইবার এটাকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয়। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তাহলে আমি এখানে সুন্দর মতো লিখতে পারবো যে A = πr²। সো এটা গেল একটা। বাট যদি তোমাকে আর এর বদলে, আর তো এখানে কি ভাইয়া, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ, যদি ব্যাসার্ধর বদলে ব্যাস দেওয়া থাকে তাহলে কি হবে? দেখো, ব্যাসার্ধের বদলে যদি ব্যাস দেওয়া থাকে, আমরা জানি ব্যাস D = আমরা জানি ব্যাসার্ধ R = ব্যাসের অর্ধেক বা D/2। ব্যাসার্ধ R = D/2। যদি কোনো গোলকের ব্যাস বা কোনো বৃত্তের ব্যাস D হয়, ঠিক আছে? এই যে এটা যদি হয় একটা গোলক, বা এটা যদি যাই হোক, মনে করো একটা বৃত্ত, বৃত্তের এই সম্পূর্ণটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? সম্পূর্ণটা হচ্ছে ব্যাস, আর শুধু অর্ধেক যদি চিন্তা করো, এই অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? তো এখানে হলুদ দাগ যেটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর সম্পূর্ণ দাগ যেটা, এটা হচ্ছে ব্যাস, ঠিক আছে? তো আমরা জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তো তুমি চাইলে ব্যাসের অর্ধেক মানে R = D/2 লিখতে পারবা। তো ওইটা থেকে তুমি যদি ব্যাস ধরে, কারণ আমরা স্ক্রু গজ দিয়ে ডিরেক্ট ব্যাস হিসাব করি, সব ব্যাসের মানটা ডিরেক্ট বসাইলেই কিন্তু আমাদের সুন্দর মতো একটা আনসার চলে আসে। তো আমরা কি করব, এই যে A = πr² আছে না, আমরা যদি ব্যাস ধরে কাউন্ট করতে চাই, এটা হচ্ছে ব্যাসার্ধ ধরে, R = আমরা ব্যাসার্ধ ধরছি, ঠিক আছে? বুঝছি? ওকে, তো ব্যাসার্ধর জায়গায় যদি ব্যাস বসাই, দিলে দেখো আর এর জায়গায় D/2 বসাইতে পারবো। আর এর জায়গায় D/2 বসাইলে উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম। তো এটা যদি হিসাব করো, π × D² / 2² মানে 4 আসে। তো এটাকে একসাথে যদি আমি অ্যারেঞ্জ করি, তাহলে কি লিখতে পারবো? ভালো করে দেখো, πd² আছে আর 4 নিচে আছে, মানে কি এটাকে আমি 1/4 লিখতে পারবো। তাহলে 1/4 πd² লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের যদি ব্যাস দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমাদের সূত্র, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এটা কখন? যদি ব্যাস দেওয়া থাকে, কি ভাইয়া?
ডি ইজ ইকুয়াল টু বেশ বেশ দেওয়া থাকলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি a ইজ ইকুয়াল টু 1/4 পাই ডি স্কয়ার। আশা করি ভাই এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা এটা আগে একটা কাজ করি, এটা মুছে ফেলি আগে। আমার হাত পান দিবি, পা বান দিবি, মন বান্দিবি কেমনে আমার, চোখ বান্দিবি, মুখ বান্দিবি, পরাণ বান্দিবি কেমনে। এরপরে দেখো গোলকের আয়তন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গোলকের আয়তন তুমি কেমনে বের করবা ভাইয়া? গোলকের আয়তন, সো এমনিতে গোলকের আয়তনের সূত্র হচ্ছে গোলকের আয়তন বি ইজ ইকুয়াল টু, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র এবং গোলকের এখানে আর ব্যাসার্ধ তোমরা ভালো করে জানো। আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি ভাইয়া? একক হচ্ছে মিটার স্কয়ার বা বর্গমিটার, যাই হোক এটা আর কি, মানে তোমার একক যেটা থাকবে ওইটাকে স্কয়ার করবা। এরপরে আয়তনের একক কি? আয়তনের একক হচ্ছে ঘনমিটার বা আয়তনের একক হচ্ছে মিটার কিউব, ঠিক আছে, বুঝতেছো? এই জিনিসগুলো মনে রাখো। তো এইবার এটা পাইছি ভাইয়া আমরা হচ্ছে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, ভালো করে বুঝো, যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাইলে আমরা এই সূত্র ইউজ করব গোলকের আয়তন নির্ণয়ে, যে গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এবার যদি আর এর জায়গায় ব্যাস দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো এখানে? আর এর জায়গায় d/2 লিখতে পারবো। সো এটাকে একটু আমরা হিসাব নিকাশ করি, 4/3 আছে, ভালো করে বুঝো, পাই আর এর জায়গায় যদি আমি d/2 বসাই, কারণ আর এর জায়গায় d/2 বসাইতে পারবো। আমাকে যদি বেস দেওয়া থাকে তাহলে আমি কোন সূত্র দিয়ে ইউজ করবো ওইটার জন্য আমি এই সূত্রটা বের করার চেষ্টা করতেছি, ঠিক আছে। সো এখানে কিউব আছে, উপরে কিউব দিলাম, তাহলে এখান থেকে পাবা 4/3 পাই ইন্টু এই যে ডি কিউব ডিভাইডেড বাই 2 কিউব মানে কত? 8। 4 দিয়ে যদি 8কে ভাগ দেও তাহলে পাবা 2, তাহলে 3 দুগুণা নিচে পাবা 6, ভালো করে দেখো নিচে পাবা 6 মানে 1/6 হইলো। পরে আছে পাই ডি কিউব, 1/6 পাই ডি কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন। কখন ভাইয়া? এটা গোলকের আয়তন যখন হচ্ছে ব্যাস দেওয়া থাকবে। যখন কি দেওয়া থাকবে? ব্যাস দেওয়া থাকবে। সো ব্যাস দেওয়া থাকলে আমরা কোন সূত্র ইউজ করব? ব্যাস দেওয়া থাকলে হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব, আর ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা এই সূত্র ইউজ করব। তো এটা আমরা পাইছি গোলকের আয়তন। তোমরা কি বুঝতেছো? যারা আসো তোমরা কি বুঝতেছো? সুন্দর মতো বুঝতেছো কিনা আমাকে জানাইও, ঠিক আছে। এরপরে আরো কয়েকটা সূত্র আমি তোমাদের সূত্র নিয়ে আলোচনা করি। আরো গণক, গণকের আয়তন এটা আসতে পারে। গণকের আয়তন হচ্ছে এ কিউব মানে বাহু কিউব, ঠিক আছে। গণকের আয়তন কেউ যদি, আয়তন মানে তো বি, তো গণকের আয়তন হচ্ছে বাহু কিউব। বাহু হচ্ছে এ, মানে এ এখানে তার বাহু বা দাঁড় রিপ্রেজেন্ট করে। বাহু বলে অথবা অনেকে দাঁড় বলে, ঠিক আছে, ধার, ঠিক আছে। বাহুও বলে দিবে অথবা কোনো সময় বলে দিবে যে গণকের ধার দেওয়া আছে। তো সেম ভাবে গণক এক জিনিস, গণবস্তু এক জিনিস। গণক মানে হচ্ছে এই যে এরকম, যেটার হচ্ছে সবগুলা বাহু সমান। এই যে আমি দুইটা বর্গ আঁকলাম, এই যে একটা বর্গ আর একটা বর্গ এখানে আনলাম। সো গণক হচ্ছে সবগুলা বাহু সমান, ঠিক আছে। এই যে আমি মনে করি একটা গণক আঁকতেছি, ঠিক আছে, একটা গণক আঁকা ট্রাই করতেছি, দেখি পারি কিনা। এই যে এটা হচ্ছে গণক, এটা হচ্ছে গণক, এটার প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান। এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, সবগুলা বাহু সমান আর কি, প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে, প্রত্যেকটা বাহু সমান। ওকে, সো এটা হচ্ছে আমাদের গণক। গণকের আয়তন কি ভাইয়া? বাহু হোল কিউব, ঠিক আছে। এরপরে আসো গণকের আয়তন গেল। এরপরে আমরা আসি গণবস্তুর আয়তন। এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলা তোমাকে এই চ্যাপ্টারে কেউ শিখাবে না, মানে অনেকে আগে থেকে জানো, এই চ্যাপ্টারে এই সূত্রগুলা নাই, বাট এগুলা কিন্তু কাজে আসে, ঠিক আছে। তো এরপরে আসো গণকের আয়তন গেল, এরপরে গণবস্তুর আয়তন। ওকে, গণবস্তুর আয়তন। গণবস্তু হচ্ছে মানে আয়তাকার যেটা থাকে আর কি, বুঝছো, মানে যেটার তিনটা দাঁড় থাকে, মানে তিনটা বাহু থাকে। গণকেরও তো তিনটা করে বাহু থাকে আর কি, ইউনিক ভাবে। মানে এই যে তিনটা এ থাকে, মানে দৈর্ঘ্য বস্তু উচ্চতা তিনটাই সমান থাকে। বাট গণবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য বস্তু উচ্চতা এগুলো আলাদা থাকে। গণবস্তু কেমনে? আগে আমি গণবস্তু আঁকি, তারপরে গণবস্তুর আয়তন লিখতেছি। এই যে এইটা আছে না, এই যে এইটা আছে মনে করো, ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের গণবস্তু। এটা কি? এটা হচ্ছে গণবস্তু। এটার এই যে বাহুগুলো আঁকার ট্রাই করি। এটা হচ্ছে গণবস্তু। এটা কি? গণবস্তু। সো গণবস্তুর
ঘনবস্তুর এই যে দৈর্ঘ্যকে বলা হয় এ, প্রস্থকে বলা হয় বি, এবং উচ্চতা যেটা আছে উচ্চতাকে বলা হয় সি। ঠিক আছে, তুমি এইভাবে ধরতে পারো যে এটা হচ্ছে উচ্চতা। সো দৈর্ঘ্য এ হচ্ছে দৈর্ঘ্য, বি প্রস্থ, সি হচ্ছে উচ্চতা। সো দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেখে ঘনবস্তুতে। ঠিক আছে, তো ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে, ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু এ বি সি, মানে এ ইন্টু বি ইন্টু সি। আর প্রত্যেকটা আয়তনের একক তো মিটার কিউব, আমরা ভালো করে জানি। এটা হচ্ছে ঘনবস্তুর আয়তনের সূত্র। এটা কার আয়তনের সূত্র? ঘনবস্তুর আয়তনের সূত্র। বুঝাইতে পারছি? ওকে, এরপরে আসো, এরপরে আরো কাজে আসবে তোমাকে সিলিন্ডারের আয়তন। ঠিক আছে, সিলিন্ডারের আয়তন। তো সিলিন্ডারের আয়তন কি ভাইয়া? সিলিন্ডারের আয়তন এটা কাজে আসবে। সিলিন্ডারের আয়তনের সূত্র কি? সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে বি ইজ ইকুয়াল টু, দেখো সিলিন্ডারের আয়তন বি ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। বি ইজ ইকুয়াল টু কি? সিলিন্ডারের আয়তন হচ্ছে বি ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। সো যখন আমাদের আর ব্যাসার্ধ যখন দেওয়া থাকবে তখন আমরা ডিরেক্ট বি ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, বাট যদি ব্যাসার্ধের জায়গায় বেশ দেওয়া থাকে তখন আমরা কি করব, মানে ব্যাসার্ধের জায়গায় যদি বেশ দেওয়া থাকে তাহলে আর সমান ডি বাই টু ইউজ করতে পারবো, মানে ব্যাসার্ধ হচ্ছে বেশের অর্ধেক। ঠিক আছে, তো তখন আমরা কি করব, দেখো আমরা আরেকটা সূত্র কিউট করব, মানে বের করবো, ট্রাই করবো এখান থেকে। দেখো বি ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার আছে, আচ্ছা পাই আর এর জায়গায় তুমি ডি বাই টু বসাইতে পারবা, কারণ আমার বেশ দেওয়া আছে, বেশ দিয়ে বললে কেমনে করবো ওইটা বের করবো। তো ডি বাই টু বসা, উপরে স্কয়ার আছে, পরে এইচ দাও। তো এখান থেকে তুমি হিসাব করো, এখান থেকে দেখো তোমার পাই আছে, এখানে পাবা ডি স্কয়ার ডিভাইডেড বাই 4 সাথে এইচ আছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, তো এখানে তুমি কি পাইতেছো, এই যে 1/4 আসছে না, এখান থেকে 1/4। ঠিক আছে, পরে পাই, এরপরে এখানে ডি স্কয়ার আছে, দেখো এই যে 4 নিচে না, 4 যে নিচে আছে এটা মানে কি বুঝাইতেছে, 1/4 বুঝাইতেছে। ঠিক আছে, 1/4 পাই ডি স্কয়ার এইচ এখানে আছে। তো এখানে কোনটা কি, আর এখানে এইচ যে উচ্চতা এটা তো তুমি বুঝতেছোই। ঠিক আছে, এটা বলা লাগবে না। বাট এখন যে সূত্রটা পাইছি আমরা, যে বি ইজ ইকুয়াল টু 1/4 পাই ডি স্কয়ার এইচ, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র। কখন এই সূত্র ইউজ করব, যখন আমাদের, ভালো করে বুঝো, যখন আমাদের কি দেওয়া থাকবে, যখন আমাদের কি দেওয়া থাকবে ভাইয়া, যখন হচ্ছে আমাদের বেশ দেওয়া থাকবে, ডি হচ্ছে বেশ আর এইচ হচ্ছে আমাদের উচ্চতা। সো এতটুকু জানলেই হয়েছে, এগুলা নিয়ে সামনে ম্যাথ করাইতে পারি। বাট আগে হচ্ছে আমরা আপেক্ষিক যে ত্রুটিটা পড়ছি গতকালকে, আপেক্ষিক ত্রুটি নিয়ে অনেক ম্যাথ সলভ করছি, ওইটা রিলেটেড সিকিউগুলা সলভ করবো। ঠিক আছে, র্যান্ডমলি সিকিউ সলভ করবো। এই সূত্রগুলো তোমরা শিখে রাখো, এখানে যতগুলো দিছি প্রায় প্রত্যেকটাই হচ্ছে ইম্পর্টেন্ট সূত্র। এবার হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটি সম্পর্কে আরো একটু জানার ট্রাই করি। আপেক্ষিক ত্রুটি, এই আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি ভাইয়া? আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি। তুমি যেটারই ত্রুটি বের করো ওইটার চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই, আপেক্ষিক ত্রুটির সূত্র কি? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান। এবার যদি তুমি দৈর্ঘ্য নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বের করো তাহলে লিখবা পরিমাপকৃত দৈর্ঘ্য। ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বের করো, লিখবা পরিমাপকৃত ক্ষেত্রফল। আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বের করো, লিখবা পরিমাপকৃত আয়তন। তো আপেক্ষিক ত্রুটি সমান কি? চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটির সূত্র। এটা কার সূত্র? আপেক্ষিক ত্রুটির সূত্র। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমি পড়াইছিও। তো এইটা এসএসসি 25, 26, 27 বলো সবাই এইটা ভালোভাবে শিখবা। এটাকে আমি স্টার দিয়ে রাখলাম। তো আপেক্ষিক ত্রুটি তোমাদের গত যে 2 দিন ক্লাস করাইছি, আপেক্ষিক ত্রুটি বলো বা অন্য যেগুলা বলো, এগুলা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারো। ল্যাপটপ থেকে আসছে, ভালো। আচ্ছা, এইবারে আসো আমরা সিকিউতে যাই, মেইনলি আমরা সিকিউ সলভিং এ যাই। সো এতক্ষণে হচ্ছে আমরা সূত্র রিলেটেড যা যা আছে সব পড়ে ফেলছি, তাই না? তো এইবারে আসো, এই যে এই কোয়েশ্চেনটা কি দেখতে পাইতেছো? সাউন্ড ক্লিয়ার? ওকে, তো এই যে বলছে এই সিকিউটা দেখো, এই সিকিউটা কোন বোর্ডে আসছে? কুমিল্লা বোর্ড 24। সিকিউ সলভ নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বলছে পরিমাপক যন্ত্রটি দ্বারা একটা সুষম গণকের দ্বার মানে 2.96 সেন্টিমিটার পরিমাপ করা হলো। এক্ষেত্রে মূল স্কেলের পার্ট 2.9 সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের ওই যে পরিমাপক যন্ত্রটি, যেটা এটা হচ্ছে পরিমাপক যন্ত্র। আমরা এখানে দেখতে পাইতেছি এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল দিয়ে একটা গণকের দ্বার মানে গণকের বাহু পরিমাপ করছে। বলছে যে
এক্ষেত্রে মূল স্কেলের পার্ট ওরা 2.9 সেন্টিমিটার পাইছে। আমাকে বলছে গণকের দ্বার পরিমাপের সময় বার্নিয়ার সমাপতন নির্ণয় করো। তোমাদের কি মনে আছে এগুলো যে পড়াইছি? বার্নিয়ার সমাপতন মানে কি? বি বের করতে বসে। বার্নিয়ার সমাপতন মানে কি? বি বের করতে বসে। আমরা জানি L = m + b × bc। ভালো করে বুঝো, এই সূত্রটা সবাই জানে। তো আমরা যদি বি বের করতে চাই তাহলে আমাদের এল জানা লাগবে, এম জানা লাগবে, বিসি জানা লাগবে। তো এখানে এল কি? এল হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো তারা একটা যন্ত্র দ্বারা মানে এই যন্ত্র দ্বারা সুষম গণকের দ্বার এত পাইছে, মানে সুষম গণকের দৈর্ঘ্য, বাহু আর দ্বার একই কথা, মানে তার এই যে গণকের এক বাহুর দৈর্ঘ্য যেটা এল যেটা এটা পাইছে ওরা 2.96 সেন্টিমিটার। এক্ষেত্রে মূল স্কেলের পার্ট 2.9 সেন্টিমিটার পাইছে। ভালো করে বুঝো মূল স্কেল পার্ট কি? মূল স্কেল পার্ট কি আমাকে বলো তোমরা? মূল স্কেল পার্ট কি? এটা হচ্ছে এম। মূল স্কেলের পার্ট হচ্ছে এই যে এম, এটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। এরপরে এল হচ্ছে ওই যে দৈর্ঘ্য যেটা, ওইটা হচ্ছে তাদের এল, এই যে এটা হচ্ছে এল, এটা এল। এইবার আমরা যদি বি বের করতে চাই আমাদের এখান থেকে এখনো বিসি জানা লাগবে। সো বিসিটা বের করার চেষ্টা করি। বিসি কেমনে বের করবো? আমাদের এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে এই যে এখান থেকে, দেখো এখান থেকে এটা দেখার ট্রাই করো। সো এটা কি এক্স্যাক্টলি চিত্রটা আঁকছে নাকি কোনো সমস্যা আছে? আমি একটু দেখি। ওকে, তো এটাতে আচ্ছা ও চিত্রতে একটু সমস্যা করছে, 4 এক ঘর আগে দেওয়ার কথা ছিল। আচ্ছা এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা। আচ্ছা সো এখানে তোমরা গণে দেখবে এটাতে তোমার মেইন যে তোমার ইয়েটা আছে কি গাইডে যে কোশ্চেনটা আসছে, আমার এখানে হচ্ছে টাইপিং মিস্টেক থাকতে পারে। গাইডে যে কোশ্চেন আছে ওইখানে দেখবা বার্নিয়ার স্কেল যেটা, বার্নিয়ার স্কেলের মধ্যে, ঠিক আছে, বার্নিয়ার স্কেলের মধ্যে টোটাল কয়টা দাগ দেওয়া আছে? 20টা দাগ দেওয়া আছে। এটাকে বলা হচ্ছে 19 নাম্বার দাগ, ঠিক আছে। এবং এরপরে আরেকটা দাগ আছে, দ্যাট মিন্স এখানে বার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা আছে 20টা। ভালো করে বুঝো। এবং এটাও বুঝাইতে যাইতেছে যে বার্নিয়ার স্কেলের 20 ঘরের দাগ প্রধান স্কেলের 19 ঘরের দাগের সমান, ঠিক আছে। তো এইটা বোঝানোর চাইতে আমরা এটা ইজিলি করে ফেলতে পারবো, কারণ আমরা জানি, আচ্ছা এইভাবে করতে পারবো। সো এটা হচ্ছে বার্নিয়ার স্কেলের দাগ আছে 20টা, মূল স্কেলের 19 দাগের সমান। এটা হচ্ছে এটা এরকম ছিল, আমাদের যে টাইপ করছে একটু ভুল করছে। 4 ছিল এইখানে, ভালো করে বুঝো 4 ছিল এইখানে, মেইন কোয়েশ্চনে দেখো 4 এইখানে দেওয়া আছে, 4 দেওয়া আছে এইখানে, আর এটা নাই, ঠিক আছে। 4 এটা নাই, 4 দেওয়া আছে এইখানে, মানে 4 এইখানে দেওয়া আছে এবং এক ঘর আগে বার্নিয়ার স্কেল শেষ হয়ে গেছে। এটা কি বুঝাইতেছে? ভালো করে বুঝো। আমরা জানি 2 থেকে 4 পর্যন্ত এখানে মিলিমিটার গড় থাকে 20টা, 20 মিলিমিটার, কারণ এই যে 2 থেকে 3 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার হয়। তো 2 থেকে 4 পর্যন্ত মিলিমিটারের গড় আছে 20টা, ঠিক আছে। এবং আমাদের এই যে বার্নিয়ার স্কেল দেখো আইসা ওই যে 4 একদম 4-এ যদি যাইতো তাহলে এটা 20 ঘর হইতো, বাট 4-এর এক ঘর আগে থেমে গেছে। 4-এর এক ঘর আগে থামা মানে কি? 4-এর এক ঘর আগে থামা মানে এটা বুঝাইতেছে যে আমাদের মূল স্কেলের, দেখো 4-এর এক ঘর আগে থামছে, দ্যাট মিন্স প্রধান স্কেলের 19 ঘর বরাবর থামছে। এটা বুঝাইতেছে বার্নিয়ার স্কেলের এই 20টা দাগ মূল স্কেলের 19টা দাগের সমান। ভাই কি বুঝাইতে পারতেছি? বার্নিয়ার স্কেলের 20 দাগ মূল স্কেলের 19 দাগের সমান। তো এক্ষেত্রে তুমি কেমনে হচ্ছে বের করবা বলো? এক্ষেত্রে কেমনে তুমি হচ্ছে ইয়ে বের করবা? তো এখানে দেখে মানে চিত্রতে আমরা কি পাইতেছি? বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান। বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের কি ভাইয়া 19 গড়ের সমান। তো এটা থেকে তুমি কেমনে বের করো? আমরা জানি এটা থেকে ফার্স্টে আমরা পার্থক্য বের করি যে এখানে কতটা গড়ের পার্থক্য আছে। বার্নিয়ার স্কেলের 20 গড় মূল স্কেলের 19 গড়ের সমান, তাহলে এখানে বিয়োগ দিয়ে পার্থক্য বের করি। পার্থক্যটা কেমনে বের হবে? যেহেতু এখানে আমরা 19 করছি, এটা প্রধান স্কেলের গড়গুলা মিলিমিটার এককে ধরতেছি, সেটা মিলিমিটারে আসবে, ঠিক আছে। পার্থক্য 1 মিলিমিটার আসলো। এবার আমরা কি বের করব? বার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে।
বার্নিয়ার স্কেলের ধ্রুবক। সো বের করো বার্নিয়ার ধ্রুবক। সো বার্নিয়ার ধ্রুবক কেমনে বের করে ভাইয়া? বার্নিয়ার ধ্রুবক BC = S/N আমরা জানি, বাট যদি পার্থক্য দেওয়া থাকে তাহলে পার্থক্য যেটা পাইছি আমরা ওই পার্থক্যকে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ দিবা। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20, এটা দ্বারা ভাগ দেও, এটা থেকে কত আসে দেখো। সো 1/20 করলে কত আসে? 1/20 করলে কত আসে? আমাকে আনসার জানাও তোমরা। ওকে 1/20 এটা কত আসতেছে ভাইয়া? এটা আসতেছে 0.05, এটা আসতেছে আমাদের 0.05, এটা আসলো 0.05, বুঝছি? ওকে, তো এটা কি আসছে? এটা কিসে আসছে ভাইয়া? এটা অবশ্যই মিলিমিটার এককে আসছে। ভালো করে বুঝি এটা কোন এককে আসছে? মিলিমিটার, কারণ এটা যেহেতু মিলিমিটার। তো আমাকে বের করতে বলছে বার্নিয়ার সমপাতন। তো আমার এখানে অন্য যে ডাটাগুলো দেওয়া আছে দেখো এল এম এগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। সো আমি এইটাকেও সেন্টিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এটা মিলিমিটারে আসছে না, মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে নিতে চাই তো এটাকে কি করব ভাইয়া? 10 দ্বারা ভাগ দিব, তাহলে সেন্টিমিটারে চলে যাবে। সো 10 দ্বারা ভাগ দিলে এটা এক্স্যাক্টলি আসবে 0.005 সেন্টিমিটার। কত আসবে? 0.005 সেন্টিমিটার। ভাই কি বুঝাইতে পারছি? 0.005 সেন্টিমিটার, ঠিক আছে না? ওকে, এটা সেন্টিমিটারে নিলে এটা আসছে। তো এইবার আমরা তো বার্নিয়ার সমপাতন বের করবো, তাহলে আমরা ইজিলি লিখবো যে আমরা জানি L = M + B × BC, ঠিক আছে? সো এইখানে তুমি আগে মান বসাইতে পারবা, অথবা সূত্রের একটা নিয়ে আসতে পারবা। তুমি চাইলে এখান থেকে আগে মান বসিয়ে করতে পারবা, অথবা চাও যদি M + B × BC = L লিখলাম, এইখান থেকে একটা সূত্র ক্রিয়েট করলাম B বের করার, লাইক এই যে M + B × BC = L লিখা যায়, তাহলে B × BC = L আছে, এমটা এখানে মাইনাস হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো আমি বি যদি বের করতে চাই, আমি তো বি বের করবো, এই জন্য বিকে রেখে বাকি সবাইকে ওই পাশে নিয়ে নিব। বি = হবে L - M / এই বিসিটা নিচে ভাগ হয়ে গেল, ঠিক আছে? এই যে আমি কি করছি, মান বসানোর আগে এরকম একটা সূত্র ডিরেক্ট ক্রিয়েট করে ফেলছি যে এটা দেখুন মান বসাইলেই ডিরেক্ট বি চলে আসবে, মানে বার্নিয়ার সমপাতন চলে আসবে। অথবা তুমি চাইলে এখানে সবগুলার মান বসাইয়া সবগুলার মান বসাইয়া দেন ক্যালকুলেশন করতে পারো। আর এখানে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলা, এল এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে হচ্ছে 2.96 সেন্টিমিটার। তারপরে হচ্ছে এম প্রধান স্কেল পার্ট 2.9 সেন্টিমিটার দেওয়া আছে। তো এইবার এখানে মান বসাও ভাইয়া। এই যে L B = কি পাইতেছি? এটা হচ্ছে আমাদের বি। তো B = কি পাইতেছি? B = পাইতেছি বার্নিয়ার সমপাতন L হচ্ছে 2.96 মাইনাস M হচ্ছে 2.9 ডিভাইডেড বাই BC কত পাইছি? 0.005 0.005। সো এটা তুমি হিসাব করো, এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসে হিসাব করো। 2.96 মাইনাস 2.9 ডিভাইডেড বাই 0.005, তো এটা আসতেছে 12। বার্নিয়ার সমপাতন কত আসছে? 12। আমাকে এইটাই বের করতে বলছিল যে বার্নিয়ার সমপাতন নির্ণয় করো। বার্নিয়ার সমপাতন কত আসছে? 12। এটাই আনসার। বুঝতে পারছো? হ্যাঁ, অনেকেই বুঝতেছো। যারা বুঝতেছো তোমরা অনেক ভালো, অনেক দূর আগেই যাও, এই দুই করি। এবার আমরা নেক্সটে যাই। এটার গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলছে গণকটির আয়তন পরিমাপ যথেষ্ট নির্ভুল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি বলছে? গণকটির আয়তন পরিমাপ যথেষ্ট নির্ভুল। যথেষ্ট নির্ভুল মানে কি? এটা কি আগে করাই দিছে? আমাকে ফার্স্টে জানাও যে এই ম্যাথটা কি আমি আগে কোনো সময় করাই দিছি? আচ্ছা, করাই নাই মেবি। তাইলে দেখো এটাতে কি বলছে আমাকে, ঘনকটির আয়তন পরিমাপে যথেষ্ট নির্ভুল কিনা, আয়তন পরিমাপ যথেষ্ট নির্ভুল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, সো এটা তোমাকে আপেক্ষিক ত্রুটি দিয়ে দেখাইতে হবে যে যথেষ্ট নির্ভুল কিনা। মানে কোনোটা যদি পরিমাপ করে যদি প্রায় 90% নির্ভুল থাকে, তখন ওইটাকে মোটামুটি যথেষ্ট নির্ভুল বলা যায়, বা এটার গ্রহণযোগ্যতা 90%, এটা অনেক ভাবা যায়। 90%-এর নিচে যদি চলে আসে তাহলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? এটা কি আমি করাই দিছিলাম? সুহান বলছে করাই দিছি। এটা কি আসলেই করাই দিছিলাম? দেখি আমি গত ক্লাসে কি করাই দিছি। এটা তো করাই নাই মনে হইতেছে। এটা করাই নাই, তাহলে এটা করি। এই সেম কোয়েশ্চেনটা করাই নাই আর কি, আমরা করার ট্রাই করি, তোমরা আমার সাথে করো। তো আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। কি ভাইয়া? আয়তন পরিমাপের নির্ভুলতা যাচাই করবো, আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি বের করব। তো আমরা কেমনে বের করবো দেখো।
ফার্স্টেই আমাদের এই যে পরিমাপক যন্ত্র দ্বারা এটা সুষম গণকের দ্বার 2.96 সেন্টিমিটার পরিমাপ করছে। তো এখানে পরিমাপকৃত দৈর্ঘ্য, গণকের পরিমাপকৃত দৈর্ঘ্য, দ্বার যেটা দৈর্ঘ্য একই কথা। তো পরিমাপকৃত দৈর্ঘ্য এটা আমরা কত পাইছি ভাইয়া? দেখো পরিমাপকৃত দৈর্ঘ্য L = 2.96 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 2.96 সেন্টিমিটার। এইবার বলছে দৈর্ঘ্য পরিমাপে, ভালো করে বুঝো, দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি কত পার্সেন্ট আছে? 8%। তাইলে আমাদের যান্ত্রিক ত্রুটি কত? এখান থেকে যান্ত্রিক ত্রুটি কত? দেখো আপেক্ষিক ত্রুটি বের করতে হলে আমাকে চূড়ান্ত ত্রুটি বের করা লাগে। চূড়ান্ত ত্রুটি বের করতে কি করা লাগে? ওই যে এটা যেহেতু আয়তন পরিমাপে বের করতেছি, পরিমাপকৃত আয়তন, সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন, এগুলো বের করা লাগে না? অবশ্যই লাগে, তোমরা গত ক্লাসে আমি করাইছি দেখছিলা। তো আমরা এটা থেকে যান্ত্রিক ত্রুটি কি পাবো ভাইয়া? প্লাস মাইনাস এই যে 8% ত্রুটি বিদ্যমান না? এই 8% কার উপর ত্রুটি বিদ্যমান? দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি বিদ্যমান। তো তার দৈর্ঘ্য কত? এত। তো এটার দৈর্ঘ্য যত, এইটা পরিমাপে 8% ত্রুটি আছে। এই যে দৈর্ঘ্য ইন্টু 8%, এটা হচ্ছে তার যান্ত্রিক ত্রুটি। এবার তুমি এইটা ক্যালকুলেশন করবা, ঠিক আছে? এই যে এই লাইনটা কি বুঝছো? তার দৈর্ঘ্য এত, দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি ছিল, তো ত্রুটি দেখলে প্লাস মাইনাস দিবা। তার দৈর্ঘ্য পরিমাপে 8% ত্রুটি, তাইলে দৈর্ঘ্য এর 8% ত্রুটি, মানে দৈর্ঘ্য ইন্টু 8%। 8% মানে 100/8, তোমরা জানো। তো এটা যদি হিসাব করো কত পাবো? 2.96 ইন্টু 8% মানে 100/8, বা 8% ডিরেক্ট ক্যালকুলেটারে তুলে একটা মান চলে আসবে এখান থেকে। তো এটা কত আসে ভাইয়া? এইটা আসতেছে আমাদের প্লাস মাইনাস, দেখো কি আসতেছে, প্লাস মাইনাস 0.2368, এটা আসতেছে এত সেন্টিমিটার, প্লাস মাইনাস 0.2368 সেন্টিমিটার। বুঝতে পারছো? ওকে, তো এটা আমাদের আসছে। এইবার আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য ছিল এইটা, তাহলে আমরা এখন দেখবো সর্বোচ্চ দৈর্ঘ্য কত আসে। তো আমরা এখান থেকে দেখি সর্বোচ্চ দৈর্ঘ্য, গণকের পড়তেছে আয়তন পরিমাপে ত্রুটি বের করব। তো আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য বের করব। তো সর্বোচ্চ দৈর্ঘ্য কি আসবে? সর্বোচ্চ দৈর্ঘ্যকে আমরা L1 ধরতে পারি চাইলে আর কি, ঠিক আছে? কারণ আগেরটা L ধরছি, এটা L1 ধরলাম। সর্বোচ্চ দৈর্ঘ্য কি পাবো? এই যে তার মূল দৈর্ঘ্য যেটা আছে এটার সাথে ত্রুটি ওইটা প্লাস করলে যেটা পাবো এটা হবে তার সর্বোচ্চ দৈর্ঘ্য। তো এটা তুমি প্লাস করে দেখো এটা কত আসে? 2.96 প্লাস 0.2368, তো এটা থেকে তার সর্বোচ্চ দৈর্ঘ্য আসতেছে 3 দেখো কত আসতেছে ভাইয়া? 3.1968 এত সেন্টিমিটার, এটা আসতেছে তার সর্বোচ্চ দৈর্ঘ্য। সেম ভাবে তুমি কি বের করবা? সেম ভাবে তুমি বের করবা সর্বনিম্ন দৈর্ঘ্য। তো সর্বনিম্ন দৈর্ঘ্য কেমনে বের করবা? সর্বনিম্ন দৈর্ঘ্য এটাকে L2 ধরতে পারো, এটা সর্বনিম্ন দৈর্ঘ্য হবে তার মূল দৈর্ঘ্য থেকে ত্রুটি যেটা আছে যান্ত্রিক ত্রুটি ওইটা বিয়োগ দিয়ে দিবা, ঠিক আছে? তো বিয়োগ দিয়ে দাও 2.96 মাইনাস 0.2368, ওটা বিয়োগ দিলে কত পাইতেছি? 2.7232 এত সেন্টিমিটার, এটা পাইতেছি 2.7232, এটা পাইছি না? অবশ্যই এটা পাইছি। তো এতটুকু কি বুঝতে পারছো? ওকে, তাইলে আমাকে এখন কি বের করতে হবে ভাইয়া? আমাদের আয়তন, তো তাইলে আয়তন পরিমাপে ত্রুটি বের করতে হইলে আয়তন, পরিমাপকৃত আয়তন, সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন বের করে ওইগুলা থেকে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, ঠিক আছে? আমি এখন বের করব। দেখো ফার্স্টে বের করবো পরিমাপকৃত আয়তন, ভালো করে দেখো পরিমাপকৃত আয়তন। সো পরিমাপকৃত আয়তন কি হবে? গণকের আয়তন তো বাহু কিউব, তাহলে এখানে পরিমাপকৃত দৈর্ঘ্য ছিল L, তাহলে এই L কিউব হবে। তো L হচ্ছে আমাদের 2.96, এটাকে কিউব করলাম। গণকের আয়তন যে বাহু কিউব বা এ কিউব, এটা আমি দেখাইছিলাম না, তার বাহু যেটা থাকবে ওইটাকে কিউব করলে তুমি আনসার পেয়ে যাবা। 2.96 কে কিউব করলে তুমি পাবা 25.9343। সো আমি দশমিকের পরে 4 করে রাখতেছি, 9343, এটা পাইলাম। আর একক কি হবে? সেন্টিমিটার কিউব, মানে গণ একক হবে আর কি, জাস্ট এইটাই। পরিমাপকৃত আয়তন পাইলাম। এরপরে তোমার কাজ কি হবে ভাইয়া? পরিমাপকৃত আয়তন পাওয়া হয়ে গেলে তুমি এবার বের করবা পরিমাপকৃত আয়তন, তো পেয়ে গেছি। এবার সর্বোচ্চ দৈর্ঘ্য থেকে সর্বোচ্চ আয়তন পাবে, এই সর্বোচ্চ আয়তন বের করবা। সো বের করো সর্বোচ্চ আয়তন, তাহলে সর্বোচ্চ আয়তন কত হবে? সর্বোচ্চ আয়তন হবে যে তার সর্বোচ্চ দৈর্ঘ্য যেটা আছে ওইটাকে যদি কিউব করে তাহলে সর্বোচ্চ আয়তন পাবো। সর্বোচ্চ দৈর্ঘ্য কত? 3.1968। তো 3.1968 এটাকে কিউব করো, তো এটা কত আসে দেখো? 3.1968 কিউব। তো এটাকে কিউব করলে পাইতেছি আমরা 32.6698। আমরা দশমিকের পরে 4 করে রাখছি,
এত সেন্টিমিটার কিউব। এরপরে আমরা বের করব সর্বনিম্ন আয়তন। এরপরে কি বের করব? সর্বনিম্ন আয়তন। তো সর্বনিম্ন আয়তন কেমনে বের করবা? সর্বনিম্ন আয়তন ইজ ইকুয়াল টু হবে সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে পাবো সর্বনিম্ন আয়তন থেকে সর্বনিম্ন দৈর্ঘ্য হোল কিউব। এটা হবে সর্বনিম্ন আয়তন, বুঝতেছো? এটা কি হবে? এটা হবে সর্বনিম্ন আয়তন। তো এখানে L2 কত? এই যে 2.7232। তো এটাকে যদি কিউব করো তাহলে তুমি সর্বনিম্ন আয়তন পাবা 2.7232। এটাকে কিউব করলাম, আমার থেকে এখান থেকে আসতেছে 20.1948 এত সেন্টিমিটার কিউব। এই যে আমরা সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে আমাদের একদম কাছাকাছি চলে আসছে। এবার আমি বের করব মানে আয়তন নির্ণয়ের ত্রুটি। এবার কি বের করব? আয়তন নির্ণয়ে, দেখো আমরা কি বের করব? আয়তন নির্ণয়ে ত্রুটি। আয়তন নির্ণয়ের ত্রুটি কেমনে বের করবা? এই যে একটা টান দিবে এইভাবে দিয়ে, দেখো সর্বোচ্চ আয়তন থেকে পরিমাপকৃত আয়তন যদি বিয়োগ দাও, দেখো তার পরিমাপকৃত আয়তন ছিল এইটা পরিমাপকৃত আয়তন। এবার তার যদি ত্রুটি পজিটিভ হয়ে আমাদের সর্বোচ্চ আয়তন আসে, তাহলে সর্বোচ্চ আয়তন আসবে এইটা। তো সর্বোচ্চ আয়তন থেকে যদি পরিমাপকৃত আয়তন বিয়োগ দাও, তাহলে বাবা একটা ত্রুটি। আবার এই পরিমাপকৃত আয়তন থেকে তার সর্বনিম্ন আয়তন বিয়োগ দিলে পাবা আরেকটা ত্রুটি। বুঝাইতে পারছি? তো ফার্স্টে সর্বোচ্চ আয়তন থেকে সর্বনিম্ন আয়তন বিয়োগ দেই। সর্বোচ্চ আয়তন হচ্ছে 32.668 আর পরিমাপকৃত আয়তন, আচ্ছা সর্বোচ্চ আয়তন থেকে পরিমাপকৃত আয়তন বিয়োগ দেব। সর্বোচ্চ আয়তন 32.668। তো আমি কি করতেছি, দেখো সর্বোচ্চ আয়তন যেটা 32.668, মনে নাই, দেখো 32.6698 সর্বোচ্চ আয়তন 6698। এই যে সর্বোচ্চ আয়তন থেকে পরিমাপকৃত আয়তন কত? পরিমাপকৃত আয়তন হচ্ছে এই যে 25.9343, এটা বিয়োগ দিব 25.9343। এই যে 25.9343 এটা বিয়োগ দিলাম। সো এটা থেকে কি পাবো? এটা থেকে পাবো হচ্ছে আমাদের একটা ত্রুটি। তাহলে 32.6698 মাইনাস 25.9343, এটা কত আসে ভাইয়া? এটা আসবে আমাদের 6.7355, 6.7355, বুঝতেছো? এটা আসবে 6.7355। ওকে, যাই হোক, কিসে আসবে? সেন্টিমিটারে, যেহেতু সেন্টিমিটারে করতে সেন্টিমিটার কিউব পাইলাম। এরপরে আয়তন নির্ণয়ের ত্রুটি তো পেয়ে গেছি আমরা, একটা পাইছি, আরও পাবো। সর্বনিম্ন আয়তনের ক্ষেত্রে আরেকটা পাবো। আরেকটা ত্রুটি কেমনে বের করবা? পরিমাপকৃত আয়তন থেকে যদি সর্বনিম্ন আয়তনটা বিয়োগ দাও, সর্বনিম্ন আয়তন 20.194, এটা মনে রেখো। সো আমরা পরিমাপকৃত আয়তন যেটা, এই যে 25 পয়েন্ট, ভালো করে বুঝো, 25.9343, এটা থেকে সর্বনিম্ন আয়তনটা বিয়োগ দিব। সর্বনিম্ন আয়তন 20.19 কত? 20.1948, এটা বিয়োগ দিলাম। সো বিয়োগ দেও, কত আসে দেখো, 25.9343 মাইনাস 20.1948, এটা বিয়োগ দিলে পাবো হচ্ছে 5.7395। তো এইবার এগুলা থেকে আমরা চূড়ান্ত ত্রুটি সিলেক্ট করব। বলো চূড়ান্ত ত্রুটি কোনটা হবে? তোমরা আমাকে বলো চূড়ান্ত ত্রুটি কোনটা? আমরা সবাই জানি যে এইগুলার মধ্যে ত্রুটি যেগুলা বের হইছে, এগুলার মধ্যে সর্বোচ্চ যেটা, এটা চূড়ান্ত ত্রুটি। সর্বোচ্চ কোনটা আছে এখানে? এই যে এটা সর্বোচ্চ আছে, তো ত্রুটি হবে এইটা। তো আমাদের 6.7355, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। এইবার আমরা বের করবো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কেমনে বের করে আমাকে বলো? যে আপেক্ষিক ত্রুটির সূত্র কি? আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন। নির্ণয় ত্রুটি বের করতেছি, তাইলে হবে পরিমাপকৃত আয়তন, ঠিক আছে, ইন্টু 100%, এটাই হবে। তো তাহলে এবার তুমি হিসাব করো চূড়ান্ত ত্রুটি কত পাইছি। যে এটা চূড়ান্ত ত্রুটি 6.7355, এটা চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন। পরিমাপকৃত আয়তন কত ছিল? যে এইটাই তার পরিমাপকৃত আয়তন ছিল। তুমি অপর পৃষ্ঠায় গিয়ে দেখো, আমি করাইছি, পরিমাপকৃত আয়তন লিখে আছে, এটাই তার পরিমাপকৃত আয়তন ছিল, ইন্টু 100%। তো এটা হিসাব করলে তার আপেক্ষিক ত্রুটি পেয়ে যাবা। তার আপেক্ষিক ত্রুটি কত? 6.7355 ডিভাইডেড বাই 25.9343 ইন্টু 100%। তো এটা হিসাব করলে আসতেছে তার 25.97, ভালো করে দেখো, 25.97% ত্রুটি। তার আপেক্ষিক ত্রুটি পায় 25.97%।
তো 25 পয়েন্ট কোনোটা পরিমাপ করে যদি এত বেশি ত্রুটি থাকে, লাইক 25% ত্রুটি, তাহলে কি তার আয়তন পরিমাপে এটা কি নির্ভরযোগ্য? মানে আয়তন পরিমাপ কি যথেষ্ট নির্ভুল? যেটাতে 25%, 1/4 ত্রুটি আছে, ওইটা কি যথেষ্ট নির্ভুল? অবশ্যই নির্ভুল না। দেখবা যেহেতু আপেক্ষিক ত্রুটি বেশি, যেহেতু আপেক্ষিক ত্রুটি বেশি, তাহলে আয়তন পরিমাপ যথেষ্ট নির্ভুল হবে না। ঠিক আছে, যথেষ্ট নির্ভুল। ঠিক আছে, এটা কি বুঝছি বলো? এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবো, এটা যদি বুঝে থাকো। ঠিক আছে, এইবারে দেখো চট্টগ্রাম বোর্ড 2024, এটা আরেকটা পার্ট গেল কই, আমি একটু দেখে আসি। এটা চট্টগ্রাম বোর্ড 2024 আরেকটা পার্ট গেল কই, মেবি আগে আমি করাইছি তো, এই জন্য। চট্টগ্রাম বোর্ড 24, এই যে এখানে করাইছি। স্লো যায় কেন বুঝি না। ওকে, এই যে চট্টগ্রাম বোর্ড 2024-এর লকই আছে, সমস্যা নাই, লক থাকা ভালো। আচ্ছা, এই যে চট্টগ্রাম বোর্ড 2024, এটা মুছি কেন? এটা করাই দিছিলাম, সরি, এটা আমরা করাই দিছি আর কি, এটার নাম হচ্ছে ভালো। এটাকে ছোট করে দিলে সব ইয়ে পেয়ে যাবো। দেখো আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো, এটা আসছে আমাদের। তো এটাতে বলছে এই কোয়েশ্চেনটা, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 2024-এর গ নাম্বার। স্লাইড ক্যালিপার্সে বাইনারি স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান? তো এটা ভাইয়া করাই দিছে আগে, এটা কি এখন আর করে দেওয়া লাগবে? অবশ্যই করে দেওয়া লাগবে না। তো এটা তো আমরা আগে করে দিছি, সো গ নাম্বারটা দেখো করে দিছি। আমাদের মূল স্কেলের কত ভাগের সমান হয়েছিল, এটা ভালোভাবে বুঝে করে দিছিলাম, সো এটা তোমরা পারবা। তো এইবারে এটা দেখো, এই চট্টগ্রাম বোর্ড 24-এর গ নাম্বারটা, গ নাম্বারে কি বলছে? বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার বর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার বর 2 কেজি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, বাক্সের লোহার বরটা কই আমরা একটু দেখি। একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলে ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার, বাইনারি ধ্রুবক বলে দিছে। সমান পুরুত্বের, দেখো সমান পুরুত্ব কি সমান, তাহলে সমান পুরুত্বের গণকাকৃতি একটা লোহার ফাঁপা বাক্সের ও ভেতরের, আচ্ছা দেখো সমান পুরুত্ব সমান গণকাকৃতি একটা লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভেতরের দৈর্ঘ্য L1 ও L2। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে 80 মিলিমিটার ও 60 মিলিমিটার এবং বার্নিয়ার সমপাতন 9 ও 6 পাইছে। ঠিক আছে, তো আমরা এখানে লোহার বর কত আছে ওইটা বের করতে হইলে এক্স্যাক্টলি কি করা লাগবে? দেখো এটা জিনিস বোঝাই। মনে করো তুমি এটাকে 3D কল্পনা করো, যে এইটা হচ্ছে একটা গণক, আমাদের লোহার গণক। সো এই লোহার গণকের ভেতরের বেশ বাইরের বেশ আছে, ভালো করে বুঝো। এটার ভেতরের বেশ আর বাইরের বেশ আছে, মানে এই যে এটা হচ্ছে বাইরের বেশ, ঠিক আছে, বাইরের বেশ আমাদের L1। এখানে ভেতর যেটা, এই ভেতর হচ্ছে এইটা ভেতরের কি বলে ভেতরের দৈর্ঘ্য, বেশ না দৈর্ঘ্য, ভেতরের দৈর্ঘ্য L2, বাইরের দৈর্ঘ্য হচ্ছে L1। তাইলে এটার বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন যদি আমরা বিয়োগ দিতে পারি, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ দিতে পারি, তাহলে এইখানে কতটুকু লোহা আছে ওইটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, সো এক্স্যাক্টলি আমাদের কি জানা লাগবে? ফার্স্টে ভেতরের আয়তন বাইরের আয়তন জানতে হইলে আগে আমাদের ভেতরের দৈর্ঘ্য বাইরের দৈর্ঘ্য এগুলো ভালোভাবে জানতে হবে। এগুলো তো আমাদের সরাসরি দেয় নাই, সরাসরি দিছে দেয় নাই, তো এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। কেমনে জানবো?
বলো কেমনে জানবো? এই যে জানার ওয়ে আছে, সরি। আমার সোনার ময়না পাখি বাদেশে উইরা গেলা রে, দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না। এই যে L1 L2, এই যে বাইরের দৈর্ঘ্য বলছে L1, তো আমাদের তারা বাইনারি স্কেল দিয়ে পরিমাপ করে পাইছে যে বাইরের দৈর্ঘ্য যেটা L1 এর প্রধান স্কেল পার্ট হচ্ছে 80 মিলিমিটার, বার্নিয়ার সমাপাতন 9। তো আমরা ফার্স্টে এই L1 বের করব, যে আমাদের শর্ত মতে L1 কি হবে, যেহেতু এখানে L1 এইভাবে বলছে, আমাদের সূত্র হচ্ছে m + b * bc, এটাই তো সূত্র। তো এখানে L1 এর জন্য দেখো 80 মিলিমিটার পার্ট দেওয়া আছে, L1 এর জন্য কি দেওয়া আছে 80 মিলিমিটার। তো আমরা এটা কাজ করব, দেখো এখানে 1 ঘন সেন্টিমিটার, লোহার ভর এত, এই হাবিজাবি বলে দিয়েছে। সো আমরা এগুলোকে সেন্টিমিটারে নিয়ে করার চেষ্টা করব। সো আমরা m = L1 যেহেতু করতেছি, তাহলে এটাকে m1 লিখে ফেলি, এটাকে b1 লিখে ফেলি। সমস্যা আছে? সমস্যা নাই, বিসি তো সবার ক্ষেত্রে সেম। তো এটাকে হচ্ছে আমি m1 লিখে ফেললাম, যে এটা প্রথমটার জন্য প্রধান স্কেল পার্ট। তাহলে m1 হচ্ছে 80 মিলিমিটার, এটাকে সেন্টিমিটারে নাও, সেন্টিমিটারে নাও মানে 10 দিয়ে ভাগ দাও, এটা আসবে 8 সেন্টিমিটার, ঠিক আছে। b1 প্রথমটার, দেখো প্রথম যে বাইরের দৈর্ঘ্য, যেটা বাইরের দৈর্ঘ্য L1 এর বার্নিয়ার সমাপাতন কত 9, তাহলে b1 হচ্ছে আমাদের 9। তো এইবার বিসি কত? বিসি হচ্ছে আমরা জানি বার্নিয়ার ধ্রুবক, তো বিসি কত আসে দেখো, বিসি এখানে কত দেওয়া আছে, বিসি বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.005 সেন্টিমিটার। সো বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে আমাদের 0.005 সেন্টিমিটার। কি দেওয়া আছে? বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.005 সেন্টিমিটার, বুঝছো? ওকে, তো এইবার তুমি হিসাব করো, L1 = m1 + b * bc, m1 পাইছে 8 সেন্টিমিটার, b1 কত? b1 9, আর bc কত ভাইয়া? 0.005। তো এটা হিসাব করলে আমাদের L1 কত আসে? 8 + 9 * 0.005, তো এটা আসতেছে আমাদের 8.045। কত আসতেছে? 8.045 সেন্টিমিটার। এটা কি আসতেছে ভাইয়া? সেন্টিমিটারে আসতেছে, বুঝছো? এটা আসছে সেন্টিমিটারে। তো সেম ভাবে L2 বের করো, L2 এর ক্ষেত্রে কি হবে? m2 + b2 * bc। m2 কত হয়েছে? এটা আসছে m2 60 না, তাহলে এটার m2 হবে 60 মিলিমিটার। 60 মিলিমিটার থেকে সেন্টিমিটার নিয়ে আসবে 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে m2 পাইলাম। তাইলে এখান থেকে b2 কত দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে বা ভেতরের জন্য বার্নিয়ার সমাপতন 6 বলছে, তাহলে b2 6। এখানে হিসাব করে m2 হচ্ছে 6 সেন্টিমিটার, b2 6, আর bc তো আমরা জানি 0.005 সেন্টিমিটার। তো এটা হিসাব করো, 6 + 6 * 0.005, এটা আসতেছে 6.03, ভালো করে বুঝো, 6.03 সেন্টিমিটার। তো একটা গণক, যে গণকের, ভালো করে চিন্তা করো, একটা গণক যে গণকের বাইরের ব্যাসার্ধ আসছে এইটা, ভেতরের ব্যাসার্ধ আসছে এইটা, ভালো করে বুঝো। এই যে এইটা, এটা কি? এটা কি? এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ, গণকের বাইরের ব্যাসার্ধ এটা, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে গণকের ভেতরের ব্যাসার্ধ, এটা কি? গণকের ভেতরের ব্যাসার্ধ, ঠিক আছে। তো বাইরের ব্যাসার্ধ আসছে এইটা, ভেতরের ব্যাসার্ধ আসছে এইটা। তো আমরা ভালো করে বুঝো, একটা গণক কিরকম ছিল, মানে সমান পুরুত্বের একটা গণক ছিল। এই যে সমান পুরুত্বের একটা গণক, আমি 3D আঁকতেছি না, 2D, এটাকে 3D কল্পনা করো। এই যে সমান পুরুত্বের একটা গণক, দ্যাট মিনস একটা গণক আছে, ভালো করে বুঝো। এর এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে লোহার তৈরি, মানে লোহা দিয়ে পরিপূর্ণ গণকের এইগুলা, ঠিক আছে, ঠিক আছে। এই যে লোহা দিয়ে পরিপূর্ণ এই অংশটা, ঠিক আছে। তো এর বাইরের বাইরের দৈর্ঘ্য, যে বাইরের দৈর্ঘ্য, মানে এই যে বাইরের দৈর্ঘ্য হচ্ছে তার 8.045। আর এই যে ভেতরের যেটা আছে, যে এখান থেকে এতটুকু, এই ভেতরেরটা হচ্ছে 6.03। তো আমরা আমাদের বলছে এই যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা, মানে এই যে বাক্সটাতে এই যে লোহা আছে এই অংশগুলোতে, এই লোহার ভর কত হবে এটা বের করতে বলছে। তো এটা আমরা কেমনে বের করবো? দেখো ইজিলি, আমরা গণকের বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে এখান থেকে লোহার আয়তন পেয়ে যাব। আমরা টোটাল বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন যদি বিয়োগ দিয়ে দেই, তাহলে এখানে লোহার আয়তন পেয়ে যাব, বুঝাইতে পারছি? তো এইভাবে হচ্ছে আমরা করবো। তাহলে ফার্স্টে আমরা কি করব? গণকের বাইরের আয়তন বের করবো। সো দেখো, গণকের বাইরের আয়তন, সো বাইরের আয়তন কি হবে ভাইয়া? গণকের বাইরের আয়তন হবে, এই যে গণক যেহেতু, তাহলে গণকের আয়তন কি পাইছিলাম? বাহু হোল কিউব, মানে বাহু কিউব বা কিউব পাইছিলাম, এটা বাইরের আয়তন।
তাহলে এই যে বাইরের আয়তন, বাইরের দৈর্ঘ্য যেটা আছে এটাকে কিউব করব। এটা হচ্ছে 8.045, 8.045 কিউব আছে, কিউব দেবো ভাইয়ারা। এটা কত আসবে বলো আমাকে? 8.045 হোল কিউব, এটা কত আসছে? 520, 520.688, ঠিক আছে, বা 689 এত সেন্টিমিটার কিউব ধরতে পারো। এবার দশমিক পরে 3 করে দিলাম। এরপরে গণকের ভেতরের আয়তন বের করো, ঠিক আছে, গণকের ভেতরের আয়তন। তো গণকের ভেতরের আয়তন কি হবে ভাইয়া? গণকের বাহু মানে ভেতরের দৈর্ঘ্য হচ্ছে L2, যেটা 6.03, তাহলে এটাকে কিউব করলে ভেতরের আয়তন পাবো। তাহলে গণকের ভেতরের বাহু হচ্ছে 6.03, এটাকে কিউব করো, তাহলে ভেতরের আয়তন আসবে 6.03 হোল কিউব। এটা কত আসছে ভাইয়া? 219.256 সেন্টিমিটার কিউব এটা আসলো। ওকে, তো আমরা লোহার আয়তন যদি বের করতে চাই, লোহার বর তো বের করবো, বর বের করার আগে আয়তন বের করতে হবে। তো আগে লোহার আয়তনটা বের করি। তাহলে লোহার আয়তন কি হবে ভাইয়া? লোহার আয়তন হবে, ভালো করে বুঝো, লোহার আয়তন, তাহলে লোহার আয়তন হবে গণকের যদি বাইরের আয়তন থেকে ভেতরের আয়তন বিয়োগ দাও, গণকের বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ দিলে লোহার আয়তন পাবা। সো গণকের বাইরের আয়তন হচ্ছে তোমার 520.689, ভেতরের আয়তন 219.256, এটা বিয়োগ দিব। 520.689 থেকে 520.689 থেকে ভেতরের আয়তন কত ভাইয়া? ভেতরের আয়তন হচ্ছে আমাদের 219.256, এটা বিয়োগ দিব, ঠিক আছে, 219.256 এটা বিয়োগ দিই। সো বিয়োগ দিলে যেটা পাবো এটা হবে আমাদের লোহার আয়তন। তো 520.689 মাইনাস 219.256, তো এটা কত আসে ভাই? এটা আসে হচ্ছে আমাদের 301.43 এত সেন্টিমিটার কিউব। এত কি আছে? এত সেন্টিমিটার কিউব। তো এইবার একটা জিনিস দেখো, আমরা লোহার আয়তন পেয়ে গেছি এত সেন্টিমিটার কিউব, এত ঘন সেন্টিমিটার। সেন্টিমিটার কিউব মানে কি? ঘন সেন্টিমিটার। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে ঘন সেন্টিমিটার। তো দেখো আমাদের বলছে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম। তাহলে বাক্সের সম্পূর্ণ লোহার ভর 2 কেজি হবে কিনা? তাহলে আমরা কি করব? এই যে লোহার বরটা বের করার চেষ্টা করবো। দেখো 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম, ভালো করে বুঝো। তো এখানে দেওয়া আছে 1 সেন্টিমিটার কিউব, 1 ঘন সেন্টিমিটার লোহার বর সমান 7.2 গ্রাম। তাহলে এখানে এত সেন্টিমিটার কিউব আছে, দেখো 301.433 এত সেন্টিমিটার কিউব লোহার বর কত হবে? এই যে 301.433 আছে না, এটার সাথে এই 7.2 গুণ হবে। 7.2 গুণ দেও, এটা থেকে যেটা আসবে ওইটা আনসার। এক সেন্টিমিটার কিউব এত হইলে এত সেন্টিমিটার কিউব আরো বেশি হবে না? বেশি হলে কি গুণ হয়। তো এটা গুণ দিলে আসতেছে আমাদের 2170.32 গ্রাম। তো এটা আসছে গ্রামে, আমরা একটু কেজিতে নেই, গ্রাম থেকে কেজিতে কেমনে নেই? 1000 দিয়ে ভাগ দিয়ে। সো এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিব, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ দিই। সো ভাগ দিলে কি কিসে চলে গেল? কেজিতে। তুমি ভাগ দাও, আনসার ভাগ 1000, এটা আসতেছে হচ্ছে আমাদের 2.17 কেজি। তো আমাদের বলছিল যে 2 কেজি হবে কিনা, তুমি দেখো 2 কেজি কি হয়েছে? দেখো 2 কেজি কি হয়েছে? আমাদের বলছিল যে বাক্সের লোহার পর 2 কেজি হবে কিনা, এই যে আমরা পাইছি 2.something কেজি হয়েছে। দ্যাট মিনস বাক্সের লোহার পর 2 কেজি হয়েছে। অতএব বাক্সের লোহার বর 2 কেজি এর বেশি হবে, ঠিক আছে, এই তো আনসার। বুঝছি? তোমরা কি বুঝতে পারছো রে? বুঝতে পারছো? এটা কি আর বুঝানো লাগবে না? এরপরে কি আছে দেখো, এটা দেখো কি বলছে। ল্যাপটপের চার্জার কই ভাই? ল্যাপটপ তো অফ হয়ে যাইতেছে।
ওকে, দেখো আমাদের দৃশ্যকল্প একে কি বলছে, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপক যন্ত্রের প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক গড়ের মান 1 মিলিমিটার। যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের দৈর্ঘ্যের সমান। ঠিক আছে, যন্ত্রটি দ্বারা পরিমাপে একটা দণ্ড বি এর দৈর্ঘ্য এত সেন্টিমিটার ও প্রধান স্কেল পার্ট এত সেন্টিমিটার পাওয়া গেল। ঠিক আছে, তো বলছে দৃশ্যকল্প একে বি এর দৈর্ঘ্য পরিমাপে প্রাপ্ত ভার্নিয়ার সম্পাদন। তো এই যে প্রাপ্ত ভার্নিয়ার সম্পাদন আমরা অনেকগুলা করছি, প্রাপ্ত ভার্নিয়ার সম্পাদন বি কে আমরা বের করতে পারবো না বলো? অবশ্যই পারবো, কারণ তোমার কি কি দেওয়া আছে, এই যে এল দেওয়া আছে, দৈর্ঘ্য এল দেওয়া আছে, এইটা প্রধান স্কেল পার্ট মানে কি, যে এটা হচ্ছে এম দেওয়া আছে, এরপরে এল এম দেওয়া আছে, বুঝলাম। এরপরে দেখো, এরপরে ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান, এটা থেকে তুমি ভার্নিয়ার কি পাবা, ধ্রুবক পাবা। তাহলে আমরা তো জানি এল ইজ ইকুয়াল টু এম প্লাস বি ইন্টু বিসি, তো ওইটা দিয়ে একটু আগে যে রকম ভাবে করছিলাম ওইভাবে এল এম বিসি সব দেওয়া আছে, বি এর মান বের করে ফেলতে পারবা, পারবা না? ওকে, পারবা। তাহলে এটা হচ্ছে আমরা পারবো। এরপরেরটাতে আসি, এরপরেরটাতে বলছে দৃশ্যকল্প 2 এ পি এর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটির তুলনা করো। মানে এই যে দৃশ্যকল্প 2 যেটা বলছে, একটা গণক আকৃতির বস্তু পি এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার, যাতে আপেক্ষিক ত্রুটি 7%। ঠিক আছে, এটার আয়তন পরিমাপের আর এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি তুলনা করতে বলছে। তো এটা কি পারবা তোমরা, নাকি আমাকে করে দিতে হবে? এটাকে বলো, এটা কি পারবা নাকি আমাকে করে দিতে হবে? করে দেই তাইলে। অনেকেই পারবো, অনেকেই পারবা না, যেহেতু প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এটা করে দেই। ওকে, সো দেখো আমাদের বলছে দৃশ্যকল্প 2 থেকে পি যেটা আছে, একটা গণক আকৃতির বস্তু পি এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার, আপেক্ষিক ত্রুটি 7% আছে। মানে এই দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 7% আছে। আমার এইবার এই বস্তুর আয়তন আর এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। ঠিক আছে, কেমনে করব? এই যে তার পরিমাপকৃত দৈর্ঘ্য কি দেওয়া আছে, এখন ভাই একটু দ্রুত করবো যেহেতু আমরা এইগুলা ভালোভাবে সলভ করে ফেলছি। তো তার পরিমাপকৃত দৈর্ঘ্য এটাকে হচ্ছে আমরা এ ধরি, যেহেতু এটা তার দৈর্ঘ্য যেহেতু বলছে এলই ধরি, ভালো হবে। এল দিয়ে আগে এটা করাইছি, সো এল পরিমাপকৃত দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু কত, 5.5 সেন্টিমিটার। 5.5 সেন্টিমিটার, ভালো করে বুঝো। আমরা আয়তন আর এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করবো। তো ফার্স্টে পরিমাপকৃত দৈর্ঘ্য তো পাইছি, এটা পরিমাপকৃত দৈর্ঘ্য। এইবার আমরা কি দেখবো, এইবার হচ্ছে তার যান্ত্রিক ত্রুটি কত, এক্স্যাক্টলি যান্ত্রিক ত্রুটিটা কত হবে, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এই যে তার আপেক্ষিক ত্রুটি 7%, দৈর্ঘ্য পরিমাপ করছে এতটুকু, পরে আপেক্ষিক ত্রুটি এত %, দ্যাট মিনস দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি এত %। তাইলে তার এখানে যান্ত্রিক ত্রুটি কি হবে, সে যেহেতু দৈর্ঘ্য পরিমাপে এত % আপেক্ষিক ত্রুটি পাইছে, তাইলে তার দৈর্ঘ্য যেটা আছে ওইটার সাথে এই যে আপেক্ষিক ত্রুটি আছে এটা যদি গুণ দিয়ে দাও, তাহলে তার যান্ত্রিক ত্রুটি পেয়ে যাবা। ঠিক আছে, বাট এখানে একটা ভুল করে ফেলছে, আমাদের প্লাস মাইনাস দিতে হবে। আমরা দিব প্লাস মাইনাস 5.5, এটা দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 7%, এই 7% গুণ দিলে আমরা যান্ত্রিক ত্রুটি পেয়ে যাবো। সো এটা হিসাব করো তুমি, 5.5 ইন্টু 7%, তো এটা কত আসলো ভাইয়া, এটা আসছে প্লাস মাইনাস 0.385, এইটা আসছে কত আসবে, এটা যেহেতু সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে আসবে, বুঝাইতে পারছি? ওকে, তো এইবারে এটা যান্ত্রিক ত্রুটি পাইলাম, বুঝছি আমরা যান্ত্রিক ত্রুটি, আর এটা ছিল পরিমাপকৃত দৈর্ঘ্য। ওকে, তো এইবারে আসো, এবারে কি করব, এবারে হচ্ছে আমরা যেটা করতে পারি, যেহেতু যান্ত্রিক ত্রুটি পাইছি, আমাকে আয়তন আর এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। সো ফার্স্টে আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে হলে আমাদের পরিমাপকৃত আয়তন, সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন, এগুলো থেকে বের করতে হবে চূড়ান্ত ত্রুটি, বুঝতেছো? সো আমরা কি করব, এই যে পরিমাপকৃত তো দৈর্ঘ্য এত, সো এখন আমরা সর্বোচ্চ আয়তন বের করব। সর্বোচ্চ আয়তন কার এগেইনস্টে বের হবে, আমাদের এই যে যান্ত্রিক ত্রুটি যদি আমরা পজিটিভ নেই, ওইটা থেকে আমাদের সর্বোচ্চ আয়তন বের হবে। ঠিক আছে, সর্বোচ্চ আয়তন কি হবে, এই যে তার আমাদের আগে ছিল 5.5, এটার সাথে এটা যদি যোগ দেই 0.385, এটা যোগ দিলে তার হচ্ছে আমরা সর্বোচ্চ আয়তনটা পাবো। ঠিক আছে, সর্বোচ্চ আয়তন এখান থেকে, সর্বোচ্চ দৈর্ঘ্য পাবো। আয়তন কি লিখছি, এখন তো দৈর্ঘ্য, এই যে পরিমাপকৃত দৈর্ঘ্য ছিল এটা, দিলে এখন থেকে সর্বোচ্চ দৈর্ঘ্য পাবো এটা থেকে। ঠিক আছে, 5.5 প্লাস 0.385, তো এটা আসতেছে কত, 5.385
885 কত আসবে 5.885 আর এটা কি আসবে ভাইয়া এটা আসবে হচ্ছে আমাদের সেন্টিমিটার ঠিক আছে ওকে তো এইবারে সর্বনিম্ন দৈর্ঘ্য পাবো কই থেকে বের করি আমরা সর্বনিম্ন দৈর্ঘ্য ঠিক আছে সর্বনিম্ন দৈর্ঘ্য কি হবে এই যে তার মেইন দৈর্ঘ্য থেকে এইটা ত্রুটিটা বিয়োগ দিয়ে দিব এটা বিয়োগ দিলে সর্বনিম্ন দৈর্ঘ্য পাবো সর্বনিম্ন দৈর্ঘ্য কত পাবো 5.5 মাইনাস 0.385 তো এটা আসতেছে 5.115 তোমাদেরকে সলভ করাইতে করাইতে এগুলো মুখস্থ করে ফেলবো ঠিক আছে আমাদের যে কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে যে পড়ে দিছে আরও বেটার হবে সময় সময় আরও বেটার হবে আমরা গতি আরও বেটারভাবে পড়বো তারপরে হচ্ছে বল আরও বেটারভাবে পড়বো সো তোমরা যারাই দেখতেছো আমাদের কিন্তু এটা বেসিক টু প্রো কোর্সে ক্লাস তো ফিজিক্স কেমিস্ট্রি এইভাবে সবগুলো সাবজেক্টের বেসিক টু প্রো কোর্স আছে তুমি মনে করো ফিজিক্স কেমিস্ট্রিতে ভর্তি হতে চাও জাস্ট এই নাম্বারটাতে মেসেজ দিবা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ 01309270105 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ একটা মেসেজ দিয়ে বলো তুমি যদি এসএসসি 26 অথবা 27 তোমার জন্য এটা হবে বেস্ট কোর্স লাইভ কোর্স একটা কোর্স এটাতে মেসেজ দিয়ে বলো যে ভাই আমরা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বেসিক টু প্রো কোর্সে ভর্তি হতে চাই কোর্স ফি একদম কম মাত্র 1000 টাকা করে ঠিক আছে তো তুমি হচ্ছে এই শর্ট সিলেবাসের ফুল সব কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে পরে ফুল সিলেবাসের জন্য কি করবা ভাইয়া বলবো ঠিক আছে ওকে ওকে সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বনিম্ন দৈর্ঘ্য পেয়ে গেছি সো আমরা ফার্স্টে আয়তন নির্ণয়ের ত্রুটিটা বের করি সো আয়তন নির্ণয়ের ত্রুটি যদি বের করতে চাই তাহলে আমরা কি করব ফার্স্টে পরিমাপকৃত আয়তন বের করব সিরিয়াল তো জানো তো ফার্স্টে আমরা পরিমাপকৃত আয়তনটা বের করি তো পরিমাপকৃত আয়তন কি হবে তার পরিমাপকৃত দৈর্ঘ্য যত এটা কিউব এটা হচ্ছে পরিমাপকৃত আয়তন যেহেতু গুণকেরটা হিসাব করতেছি তো 5.5 হোল কিউব এটা কত আসতেছে এটা আসতেছে হচ্ছে আমাদের 166.375 এটা আসতেছে এরপরে পরিমাপকৃত আয়তন তো পাইলাম এরপরে হচ্ছে পরিমাপকৃত এইবার সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন বের করতে হবে সো পরিমাপকৃত আয়তন পাইছি এইবার সর্বোচ্চ দৈর্ঘ্য থেকে আমরা কি পাবো সর্বোচ্চ আয়তন ভালো করে বুঝো সর্বোচ্চ আয়তন কত হবে তুমি পরিমাপকৃত আয়তনকে বি সর্বোচ্চ আয়তনকে বি1 এটা এল ধরছি না এটাকে L1 এটাকে L2 ধরতে পারো তো সর্বোচ্চ আয়তন হচ্ছে B1 সর্বোচ্চ দৈর্ঘ্য L1 তাহলে L1 থেকে B1 আসবে এই যে সর্বোচ্চ বাহু থেকে যে আয়তন পাবা সর্বোচ্চ বাহু থেকে যে আয়তন পাবা ওইটা হচ্ছে সর্বোচ্চ আয়তন সো 5.885 হোল কিউব এটা কত আসছে ভাইয়া 203.8165 এত সেন্টিমিটার কিউব আসলো তো সর্বোচ্চ আয়তন পাইছি এরপরে কি দিব সর্বনিম্ন আয়তন সো সর্বনিম্ন আয়তন কি হবে সর্বনিম্ন আয়তন হবে B2 তাহলে B2 ইকুয়াল টু হবে এই যে আমাদের সর্বনিম্ন আয়তন কত 5.115 এটা হচ্ছে সর্বনিম্ন দৈর্ঘ্য থেকে সর্বনিম্ন আয়তন পাবো এটাকে কিউব করো তো 5.115 কিউব কত পাইলাম 133.82 ঠিক আছে 825 দিতে পারো মানে তারপরে হচ্ছে 0.5 চেয়ে বড় ওকে তো এইবার দেখো সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন সবকিছু পেয়ে গেছে এবার আমরা কি বের করবো ব্যবহার হচ্ছে আমরা ইজিলি যান্ত্রিক ত্রুটি বের করবো এটা আমরা একটু বের করার ট্রাই করি দেখো যান্ত্রিক ত্রুটি এখানেই বের করে ফেলি এইবারে তুমি বের করো মানে আয়তন পরিমাপে ত্রুটি যেহেতু ত্রুটি বের করতেছি আয়তন পরিমাপে ত্রুটি আর তোমাকে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে আয়তন পরিমাপে ত্রুটি কি হবে তার সর্বোচ্চ আয়তন থেকে পরিমাপকৃত আয়তন বিয়োগ দিলে একটা ত্রুটি পাবা 230.8165 এটা থেকে পরিমাপকৃত আয়তন 166.375 এটা যদি বিয়োগ দেই একটা ত্রুটি পাবো সো বিয়োগ দেও 203.8165 মাইনাস 166.375 সো এটা বিয়োগ দিলে কত আসে ভাইয়া 37.4415 এটা আসতেছে এত সেন্টিমিটার কিউব এটা কি আসবে আয়তন যেহেতু তাহলে আয়তনের একক কি ভাই সেন্টিমিটার কিউব সো এটা এত সেন্টিমিটার কিউব আসছে এরপরে আরেকটা ত্রুটি কি পাবা পরিমাপকৃত আয়তন থেকে সর্বনিম্ন আয়তন বিয়োগ দিলে আরেকটা ত্রুটি পাবা সো পরিমাপকৃত আয়তন হচ্ছে 36 এটা 100 সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন আয়তন 133.825 সো এটা বিয়োগ দিলে আরেকটা ত্রুটি পাবা সো 166.375 মাইনাস
133.825, এটা যদি বিয়োগ দাও তাহলে আর একটা ত্রুটি আসবে, এটা হচ্ছে আমাদের 32.55, এটা আসলে মনে করো এত সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এখান থেকে একটা চূড়ান্ত ত্রুটি নিতে হবে। তো এখান থেকে তুমি চূড়ান্ত ত্রুটি কত বের করতে পারো, দেখো চূড়ান্ত ত্রুটি কত হবে, ভালো করে দেখো এখান থেকে চূড়ান্ত ত্রুটি কত হবে। চূড়ান্ত ত্রুটি হবে চূড়ান্ত ত্রুটি কোনটা থেকে পাবা, এই যে বেশি যেটা, এই যে বেশি এটা না, এটা বেশি, তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 37.4415, এটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি, এটা এত সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ওকে ওকে, তো এটা পাইছি হচ্ছে আমরা চূড়ান্ত ত্রুটি। তো এইবার হচ্ছে আমরা আপেক্ষিক ত্রুটি পেয়ে যাব। এটা কিসের জন্য আপেক্ষিক ত্রুটি পাবো, আয়তন নির্ণয়, তো লিখো আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি। তো আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি, সো আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি কি হবে, এই যে তার চূড়ান্ত ত্রুটি যেটা, এটা হবে উপরে, চূড়ান্ত ত্রুটি এটা হবে উপরে, সূত্র তো জানো, ডিভাইডেড বাই পরিমাপকৃত আয়তন, পরিমাপকৃত আয়তন কিন্তু এইটাই যে পরিমাপকৃত আয়তন। ঠিক আছে, পরিমাপকৃত আয়তন হচ্ছে 166.375, পরে এটা ইন্টু 100%, এটা করলে তুমি কি পাবা, এই যে তার আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি পাবা। সো কত পাই, 37.4415 ডিভাইডেড বাই 166.375 ইন্টু 100%, তো এটা করলে আমরা পাইলাম আপেক্ষিক ত্রুটি 22.5%। এটা কোনটার জন্য আপেক্ষিক ত্রুটি পাইছি আমাকে বলো, এটা পাইছি হচ্ছে আমরা আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি। এটা কিসের জন্য আপেক্ষিক ত্রুটি পাইছি, এটা পাইছি আমরা আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি, বুঝতেছ? আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি কত পাইছি ভাইয়া, 22.50% বা 5%। এইবার আমরা হচ্ছে তার এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করবো। আরেকটা ছিল, দেখো আমরা এটাকে জায়গায় নিয়ে আসি, ওকে, তো আরেকটা ছিল তার যে এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি বের করো। সো আমরা ওই এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটিটা কত হয় এটা একটু বের করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, সো এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি দেখি। তো এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি গণকের হিসাব করতেছি, তাহলে গণকের এক পৃষ্ঠ মানে কি ভাইয়া, গণকের কিন্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6 স্কয়ার, গণকের 6টা তল থাকে, তাহলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল স্কয়ার, মানে গণকের যে তলগুলো এগুলো বর্গাকার থাকে, তাহলে এক পৃষ্ঠ মানে একটা তল বুঝায়, তাহলে একটা তলের ক্ষেত্রফল কি হবে, অবশ্যই বাহু স্কয়ার হবে। ঠিক আছে, তো গণকের ভালো করে বুঝো, গণকের একটা তল মানে কি, যে বর্গাকার হবে, গণকের একটা তল, গণকের তলগুলো হচ্ছে বর্গাকার, কি ভাইয়া, বর্গাকার, তাইলে এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবো না, তাহলে এক পৃষ্ঠ যেটা বলছে এই এক পৃষ্ঠটাও হবে বর্গাকার হবে, বুঝছো? এটা লিখতেছি না, যাই হোক। তো এই এক পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি বের করতে হইলে আমাকে আগে ওই পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে হবে, মানে ওই পৃষ্ঠের পরিমাপকৃত ক্ষেত্রফল। ঠিক আছে, সো লিখতে পারো পৃষ্ঠের পরিমাপকৃত ক্ষেত্রফল। সো পরিমাপকৃত ক্ষেত্রফল কি হবে, এই যে বাহু স্কয়ার। তো তার এমনিতে পরিমাপকৃত বাহু কত ছিল বা পরিমাপকৃত দৈর্ঘ্য কত ছিল, পরিমাপকৃত দৈর্ঘ্য ছিল এই যে 5.885, এটা না সরি, পরিমাপকৃত দৈর্ঘ্য ছিল এটা 5.5। ঠিক আছে, সো 5.5, আচ্ছা আমরা এল দিয়েই করি, যেহেতু দৈর্ঘ্যগুলোকে এল দিয়ে করছি, তো ক্ষেত্রফলটা এল স্কয়ার হবে আর কি, আর ওইগুলা আয়তনটা এল কিউব হয়েছিল। তো এটা 5.5 ছিল, এটাকে যদি কিউব করো তাহলে এটা থেকে সরি কিউব না, এটাকে স্কয়ার করবা, উপরে তো স্কয়ার, সরি, এটা হচ্ছে 5.5 স্কয়ার। তো এটা কত আসে, 5.5 স্কয়ার দাও, এটা আসবে হচ্ছে আমাদের 30.25। ঠিক আছে, ক্ষেত্রফল দাও, তাহলে ক্ষেত্রফলের একক কি, বর্গ একক, তাহলে সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার স্কয়ার। তো এইবার তুমি কি করবা ভাইয়া, সর্বোচ্চ ক্ষেত্রফল বের করবা, এগুলো তো আর জানো, সর্বোচ্চ ক্ষেত্রফল বের করবা। সর্বোচ্চ ক্ষেত্রফল কি পাবা, ওই যে সর্বোচ্চ বাহু যেটা, মানে সর্বোচ্চ বাহু যেটা ওইটাকে স্কয়ার করলে। তো সর্বোচ্চ বাহু কি ছিল, সর্বোচ্চ বাহু ছিল 5.885, দেখছো সর্বোচ্চ দৈর্ঘ্য বা সর্বোচ্চ বাহু 5.885 ছিল, এটাকে স্কয়ার করবো 5.885। তো এগুলো আমি তোমাকে এমনভাবে করাইতেছি যাতে একদম তোমার মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তো 5.885 স্কয়ার, এটা করলে তোমার এত আসবে,
34.63 এত কি আসবে ভাইয়া সেন্টিমিটার স্কয়ার জিনিসটা কি বুঝাইতে পারছি এত সেন্টিমিটার স্কয়ার আসে ওকে তো এরপরে সর্বোচ্চ ক্ষেত্রফল তো বুঝলা তো এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল ওকে এরপরে সর্বনিম্ন ক্ষেত্রফল বের করব তো সর্বনিম্ন ক্ষেত্রফল বের করি আমরা সর্বনিম্ন ক্ষেত্রফল কি হবে সর্বনিম্ন বাহু যেটা এটাকে স্কয়ার করলে সর্বনিম্ন ক্ষেত্রফল পাবো ঠিক আছে সর্বনিম্ন বাহু হচ্ছে তার সর্বনিম্ন দেখো 5.115 ঠিক আছে 5.115 এটাকে স্কয়ার করো দেখো এটা যেহেতু বর্গাকার এজন্যই কিন্তু আমরা এইভাবে করতেছি ঠিক আছে যদি এটা আয়তাকার বা অন্য রকম হইতো তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে বা যেরকম সূত্র আসে ওইটা দিয়ে করতাম বর্গাকারের জন্য বর্গের ক্ষেত্রফলের সূত্র ইউজ করতেছি ঠিক আছে তো এটা আসতেছে আমাদের 26.163 সেন্টিমিটার স্কয়ার এবার আমরা কি বের করব ভাইয়া এই যে ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি বের করব সো ক্ষেত্রফল পরিমাপে ত্রুটি কি হবে এই যে তার সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে পরিমাপকৃত ক্ষেত্রফল বিয়োগ দিলে একটা ত্রুটি পাবো ভালো করে তো জানো এগুলো মুখস্থ হয়ে গেছে অনেকটা সর্বোচ্চ ক্ষেত্রফল থেকে পরিমাপকৃত ক্ষেত্রফল বিয়োগ দাও তো এখান থেকে আমরা পাবো একটা ত্রুটি তো একটা ত্রুটি কত পাইছি ভাইয়া 4.38 সেন্টিমিটার স্কয়ার আরেকটা কেমনে পাবো পরিমাপকৃত ক্ষেত্রফল থেকে সর্বনিম্ন ক্ষেত্রফল বিয়োগ দিলে যে পরিমাপকৃত ক্ষেত্রফল থেকে সর্বনিম্ন ক্ষেত্রফলটা বিয়োগ দাও 26.163 এটা বিয়োগ দিলে কত পাও 30.25 মাইনাস 26.163 এটা কত আসে এটা আসে তোমার 4.087 সেন্টিমিটার স্কয়ার এটা আসে তো এই যে এটা আসছে না ওকে এটা আসছে ভালো করে বুঝো এটা আসছে ওকে সো এইবারে এটা জিনিস দেখো এইখান থেকে তোমার চূড়ান্ত ক্ষেত্রফল কত চূড়ান্ত ত্রুটি কত আসবে এটা পেয়ে যাবা চূড়ান্ত ত্রুটি কেমনে পাবা বলো চূড়ান্ত ত্রুটি কেমনে পাবা এখান থেকে যেটা বেশি এটাই তো চূড়ান্ত ত্রুটি যে এটা বেশি না তাহলে চূড়ান্ত ত্রুটি হচ্ছে আমাদের এই 4.38 সেন্টিমিটার স্কয়ার এইবার বের করো এক পৃষ্ঠের ক্ষেত্রফল এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কেমনে বের করবা ওই যে প্রথম উপরে হবে চূড়ান্ত ত্রুটি এই যে চূড়ান্ত ত্রুটি এটা পাইছি 4.38 নিচে হবে পরিমাপকৃত ক্ষেত্রফল যে পরিমাপকৃত ক্ষেত্রফল এটা 30.25 ঠিক আছে ইনটু 100% এইভাবেই তো পাবা এটা হিসাব করো 4.38 ডিভাইডেড বাই 30.25 ইনটু 100% সো এটা হিসাব করলে আসবে 14.48%। তো আমাদের আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি আর ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটির পরিমাপ করতে বের করছিল। তো আয়তন নির্ণয়ের ত্রুটি যেটা ওইটা কত আসছিল 22.5% আসছিল মনে আছে। আর ক্ষেত্রফল এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের যে ত্রুটি ওইটা আমরা কত পাইলাম এখন 14.48% এটা পাইলাম। তো এই দুইটা তুলনা করতে হচ্ছে, তুলনা তুমি কেমনে বের করবা? তো তুলনা করো, দেখো অতএব আয়তন ও ক্ষেত্রফল তুমি বলতে পারো যে আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আয়তনের আপেক্ষিক ত্রুটি আয়তন নির্ণয় তুমি এইভাবে তুলনা করতে পারো যে এই যে তুমি কি করবা, এই যে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি যেটা আছে আমি আর বাংলায় লিখতেছি না, ওইটাকে ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি দ্বারা ভাগ দিলে বুঝে যাওয়া যে আয়তন নির্ণয় ক্ষেত্রফল ত্রুটিটা তোমার ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটির কত গুণ বা কত বেশি, এটা ভাগ দিলে আসতেছে ভাইয়া 1.55। ঠিক আছে, সো 1.55 গুণ। তুমি বলতে পারবা যে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি 1.55 গুণ, এটা বললেই আনসার হয়ে যাবে। এটা বাকিটা তোমরা লিখো, আমি আর বলে দিতেছি না। সো এতটুকু কি বুঝছি আমরা? এটা কি বুঝছি? এটা অবশ্যই বোঝার কথা। এর পরেরটাতে আসো, এই যে একটা 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের নিরেট গোলক আকৃতির বাক্স নেওয়া হলো, অপর একটা নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার 2.4 সেন্টিমিটার, বাইনের সমাপতন 6, বাইনের দুবক এত পাওয়া গেল। নিরেট গোলকের ব্যাসার্ধ, এই যে ভালো করে বুঝো, গোলক একটা নেওয়া হয়েছে, বাইনের স্কেলের মধ্যে যদি গোলক নেওয়া হয় তাহলে গোলকের এক্স্যাক্টলি ব্যাস যেটা আছে, এই যে বাইনের স্কেল তো এইভাবে এটাকে ধরবে, তো এই যে ব্যাস যেটা আছে, যে ব্যাস যেটা আছে এটা পরিমাপ হয়ে যাবে, গোলকের ব্যাসটা পরিমাপ হয়ে যাবে। তো
তো নিরেট গোলকের ব্যাসার্ধ বের করতে বলছে। সো আমাদের যে ডাটা এখানে দেওয়া আছে এটা থেকে আমরা ব্যাস পাবো, যেখান থেকে গোলকের ব্যাস পাবো, ভালো করে বুঝো, গোলকের ব্যাস পাবো। এই ব্যাস ইজ ইকুয়াল টু হবে ওই যে আগের সূত্র, তুমি এখানে ডি লিখতে পারো। এটা তো স্ক্রু গজ দিয়ে করতেছি না, বাইনারি স্কেল দিয়ে করলে বাইনারি স্কেলের সূত্র বসাবা, এম প্লাস বি ইন্টু বিসি। এম কত, এই যে প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার, এই যে 2.4 প্লাস বার্নিয়ার সমপাতন 6, বার্নিয়ার সমপাতন 6। বিসি কত, বার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার বলছে, এটাকে সেন্টিমিটার নিলে হবে 0.005 সেন্টিমিটার, মানে 10 দিয়ে ভাগ দিছি। এটা আমাদের বার্নিয়ার ধ্রুবক বিসি, ঠিক আছে। তো বিসির জায়গায় 0.005 বসাও, এখান থেকে ম্যাচিউরড একটা ডাটা পাবা, ঠিক আছে। তো 2.4 প্লাস 6 ইন্টু 0.005, এটা কত আসলো ভাইয়া? এটা আসতেছে দেখো আমাদের 2.43। কত আসতেছে? 2.43। গোলকের কি আসতেছে? এটা ব্যাস, এটা কি আসছে সেন্টিমিটারে, 2.43 সেন্টিমিটার। এই তো হয়ে গেছে। এবার তোমাকে বলছে ব্যাসার্ধ, তবে ব্যাসার্ধ কি ভাইয়া? ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, যে ব্যাস 2.43 পাইছি, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, ব্যাসার্ধ পেয়ে যাবা। তো এটা থেকে ব্যাসার্ধ কত আসলো? 1.215। ব্যাসার্ধ কত পাইছি? 1.215 সেন্টিমিটার, ঠিক আছে। এই যে 1.215 সেন্টিমিটার, বুঝতে পারছি এটা? ওকে, তাহলে এটা বুঝলাম। এরপরে আসো রাজশাহী বোর্ড 23-এর ঘ নাম্বারটা বলছে উদ্দীপকের গোলক ও নিরেট গণক আকৃতির বস্তুর মধ্যে কোনটার আয়তন বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, বলছে 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা নিরেট গণক আকৃতির বাক্স নেওয়া হলো। অপর একটা নিরেট গোলক ব্যাস পরিমাপ করে সামথিং পাইছি। আমরা নিরেট গোলকের ব্যাস কত পাইছিলাম? নিরেট গোলকের ব্যাস আগেরটা থেকে 2.43 সেন্টিমিটার পাইছি। তুমি হিসাব করে দেখো, ওই যে আমরা আগেরটাতে এইটা পাইছি না, 2.43 সেন্টিমিটার নিরেট গোলকের ব্যাস। হ্যাঁ, আবার ব্যাসার্ধ পাইছি এই যে 1.215, ঠিক আছে। তো আমাদের বলছে নিরেট গোলক, উদ্দীপকের গোলক ও নিরেট গণক আকৃতির বস্তুর মধ্যে কোনটার আয়তন বেশি? আয়তন হিসাব করতে বলছে। তো ফার্স্টে আমরা গোলকের আয়তনটা হিসাব করি, ভালো করে বুঝো। গোলকের আয়তন, গোলকের আয়তন আমরা কি পড়াইছি? আমরা গোলকের আয়তন কি পড়াইছি? দেখো, গোলকের আয়তন যদি আমাদের এটাকে b1 ধরতে পারি, যদি আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। আর যদি ব্যাস দেওয়া থাকে তাহলে 1/6 পাই ডি কিউব, এরকম একটা সূত্র পাইছিলাম না? দেখো এবার কোনটা দিয়ে করবা, তোমার যেটা ইচ্ছা ওইটাই দিয়ে করতে পারো। তুমি আসো এখানে, এই যে গোলকের ক্ষেত্রে এই যে গোলকের আয়তন ব্যাসার্ধ দেওয়া থাকলে 4/3 পাই আর কিউব, আর ব্যাস দেওয়া থাকলে 1/6 পাই ডি কিউব না? তো তুমি কোনটা ইউজ করবা? আমরা তো ব্যাস পাইছি, 1/6 পাই ডি কিউব ইউজ করতে পারবো, অথবা ব্যাসার্ধ দিয়ে হচ্ছে এই সূত্র ইউজ করতে পারবো, যে 4/3 পাই আর কিউব। তো ব্যাসার্ধ দিয়ে যদি ইউজ করতে চাই তাহলে আমরা গ হতে ব্যাসার্ধ পাইছি। দেখো গ হতে ব্যাসার্ধ কত পাইছিলাম, এটা লিখবা। গ হতে গোলকের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু, এটাই তো গোলকের ব্যাসার্ধ, এই যে এটাই তো ব্যাসার্ধ, তো এটাই তা ব্যাসার্ধকে আর লিখে। তো গ হতে গোলকের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 1.215 পাইছি, 1.215। সো এই যে 1.215 সেন্টিমিটার পাইছি। সো এখানে বসাইলে গোলকের আয়তন পেয়ে যাবো 4/3, পাই এর মান 3.1416, আর এর মান কত? 1.215, ঠিক আছে। কিউব আছে, কিউব দাও, কত ইজি এগুলো দেখতেছো? তো এটা তুমি হিসাব করো, বুঝতেছো না ভাইয়া? ওকে, সো 4/3 ইন্টু 3.1416 ইন্টু 1.215 হোল কিউব। তো এটা হিসাব করলে কত আসে ভাইয়া? 7.51 বি আসতেছে। তো বি আসতেছে 7.51। গোলকের আয়তন কত? এত সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের গোলকের আয়তন, ভালো করে বুঝো, এটা গোলকের আয়তন। এরপরে বলছে গোলকের আয়তন নাকি নিরেট গণক আকৃতির বস্তুর আয়তন বেশি হবে। তো গণক আকৃতি, যে নিরেট গণকের দৈর্ঘ্য বলে দিছে 1.95। তো এখানে নিরেট গণক আর যাই বলো, গণক তো গণকই। নিরেট গণক মানে হচ্ছে গণকটা সম্পূর্ণ লোহারতে, মানে কোনো ফাঁপা অংশ নেই, সম্পূর্ণটা ভরাট। সো নিরেট গণকের দৈর্ঘ্য কত দিছে? দৈর্ঘ্য মানে এল ধরতে পারো, এই যে 1.95 সেন্টিমিটার দেওয়া আছে। তো গণকের আয়তন কি? এই যে গণকের আয়তন বের করতে হচ্ছে। তো নিরেট গোলক আর যাই বলক, গণক তো গণকই, গণকের আয়তন এটা সূত্র তো পড়াইছে, মানে বাহু কিউব আর কি। এখানে বাহু বা দৈর্ঘ্য এল ধরছি, এই এল কিউব করলে গণকের আয়তন পেয়ে যাবা 1.95 কিউব। তো এটা কত ইজিলি বের হয়ে যাইতেছে, 1.95 কিউব, এটা কত আসছে? 7.415 সেন্টিমিটার কিউব। তো কোনটা বেশি, ভালো করে বুঝো, আমাকে বলো কোনটা বেশি? বেশি কোনটা?
যেখানে আমরা দেখতেছি অতএব এখানে হচ্ছে এই যে গোলকের আয়তন b1 ধরছিলাম আর গণকের আয়তনকে হচ্ছে আমরা b2 ধরতে পারি। তো এখানে b1 ইজ গ্রেটার দেন b2। দেখো ভালো করে দেখো, গোলকের আয়তন আছে 7.51, গণকেরটা আছে 7.415। কোনটা বেশি? 7.5 বেশি না 7.4 বেশি? অবশ্যই 7.5 বেশি। এটা অতএব গোলকের আয়তন বেশি। ঠিক আছে, গোলকের আয়তন বেশি। কত ইজি একটা ম্যাথ ছিল, তোমরা চিন্তা করতে পারো, গোলকের আয়তন বেশি। এরপরে বাকিগুলা কি হোমওয়ার্ক দিয়ে দিব নাকি আরো সিকিউ করাবো? আমাকে বলো, সিকিউ তো আরো প্রচুর বাকি আছে, সিকিউ প্রচুর বাকি আছে, সবগুলা করা লাগবে না। আমি একটা কাজ করি, এখন কি ছুটি দিয়ে দিব, ছুটি দিয়ে বাকিগুলার মধ্যে থেকে যেগুলা ইম্পর্টেন্ট আছে ওইগুলা আমি তোমাদেরকে হচ্ছে একটু করাইয়া দেন হচ্ছে মানে এইটার সাথে অ্যাড করে ইউটিউবে আপলোড দিয়ে দিব। ঠিক আছে, এবং তোমাদেরকে হচ্ছে বলে রাখবো যে কখন ইউটিউবে আপলোড দিছি। ঠিক আছে, বুঝতেছো? এখন আর শরীরে এনার্জি নাই, আজকে এতটুকু। এখনো সিকিউ সলভিং শেষ হয় নাই, আরও অনেকটা সিকিউ আছে। তো এগুলো আর আমি লাইভে করাবো না, রেকর্ড করে এটার সাথে অ্যাড করে ইউটিউবে আপলোড দিয়ে দিব। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো। হৃদয় বলছে করাই দেন, করাই দিব, এখনই করাই দিব নাকি? করাই দিব ভাইয়া। হচ্ছে এগুলো আরেকটা ক্লাসে আজকে অথবা কালকে রেকর্ড করবো, এগুলো বাকি যা আছে রেকর্ড করে এই পার্টের সাথে ইউটিউবে আপলোড দিয়ে দিব, এমসিকিউ রেকর্ড করে দিব তাইলে। ঠিক আছে, তাহলে ভালো হবে আই থিঙ্ক। তো লাইভ ক্লাস আজকে এতটুকু। তোমরা আমাকে বলো, এই যে এত এত ক্লাস যে করলাম, ভাই ক্লাস কি ভালো লাগছে? রবিবারে এক্সাম ভাই, থ্যাংক ইউ ফর দিস ক্লাস, ওয়েলকাম। তোমরা কি ক্লাস করছো? আমি তো দেখি নাই, মানে কেউ রেসপন্স করে নাই খুব বেশি। ভাই ক্লাস কি বুঝছো ভাই যে পড়াইছি? তো সেইমভাবে আমাদের কোর্সের ক্লাসও কিন্তু হবে। তো এই চ্যাপ্টারে আশা করি আর কোনো সমস্যা হবে না। আমাকে বলো এই চ্যাপ্টারটা ক্লিয়ার না? তোমরা গাইড বের করে এমন কোনো সিকিউ নাই যে এটা তোমরা পারবা না। এখানে এই যে আরও অনেকগুলো আছে, দেখো গোলকটির বেষ্টনীর কোন যন্ত্রটি সূক্ষ্ম, আরও অনেক স্ট্যান্ডার্ড মেথ আমি রাখছি। বাইনারি স্কেলের কত ভাগ, প্রধান স্কেলের কত ভাগের সমান, এইগুলো তো আমরা করছি। গ্রহণযোগ্যতা বলছে। এরপরে আসো বাক্সের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির তুলনা। এরপরে হচ্ছে স্ক্রুগজের ন্যূনাঙ্ক মিটারে প্রকাশ, এই টাইপের মেথ আমরা অনেক করছি আমরা 2 নাম্বার ক্লাসে। ঠিক আছে, গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% হলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একমাত্র এটা করাইলে কিন্তু এই চ্যাপ্টারটা একদম পরিপূর্ণতা পেয়ে যেত। তো এখন হচ্ছে আমি আর করাইতেছি না, আরেকটা ক্লাসে মনে করো আরও 30 মিনিট যদি রেকর্ড করি তাহলে ফুল শেষ করে দিতে পারবো। আরও 30 মিনিট রেকর্ড করে এটার বাকি সিকিউগুলো কমপ্লিট করে এই লেকচারের সাথে বা এই গ্রুপে আপলোড দিয়ে দিব, আর ফুল লেকচার ট্যাগ করে ইউটিউবে আপলোড দিয়ে দিব। ঠিক আছে, এই যে এইটা করলে আর কোনো সমস্যা নেই, এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড ম্যাথ, এটার উপরে আর কোনো ম্যাথ নাই। তো আর যতটাই দেখবা প্রত্যেকটা দেখবা তুমি হচ্ছে এই যে আপেক্ষিক ত্রুটি একদম মুখস্থ হয়ে গেছে না, যেটা দেখবা আপেক্ষিক ত্রুটি। তো এটা হচ্ছে আর কোনো সমস্যা হবে না ভাই, সব রকমের কোয়েশ্চেন রাখছি, একদম একদম হচ্ছে এগুলা সেরা প্রস্তুতি হবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে আর বেশি নেই, এই কয়েকটা আছে, এরপরে এমসিকিউ দিয়ে দিব। ঠিক আছে, ভালো থাকো সবাই। আর যারা আমাদের বেসিক টু প্রো কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি এইগুলার মতো বেসিক টু প্রো কোর্সে ভর্তি হইতে চাও, এই তো ফ্রি ক্লাস শেষ, এরপরে আমাদের প্রাইভেট গ্রুপে লাইভ হবে। এখানে আমাদের কোর্সে ভর্তি আসো এমন কোনো স্টুডেন্ট আসো নাকি দেখে আমাকে জানো, যারা অলরেডি ফিজিক্স বেসিক টু প্রো কোর্সে ভর্তি আসো এসএসসি 26-27 থাকলে আমাকে বলো। যারা এখনো ভর্তি হও নাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ঠিক আছে, আজকে আর না, আজকে রাত 12টা বেজে গেছে, আজকে ছুটি দিয়ে দিতেছি। এখানে কেউ আসো যারা আমার কোর্সে অলরেডি ভর্তি আসো, তোমরা ফিজিক্স যদি ভর্তি হতে চাও ফিজিক্স অনলি 1000 টাকা দিয়ে ফুল সিলেবাস কমপ্লিট করতে পারবা। এই যে তোমার এসএসসি 26-এর, ঠিক আছে, 27টাও ভর্তি দিতে পারবা। তো
সেই 26-এর সিলেবাস কমপ্লিট হবে, 27-এর জন্য শর্ট সিলেবাস বলতে পারো, তাইগুলো কমপ্লিট করতে পারবো। সব যাদের দরকার তাড়াতাড়ি ভর্তি হয়ে যাইও, ঠিক আছে? ভালো থাকো সবাই, আমরা এখন চলে যাই, অনেক পড়াশোনা হইল, ঠিক আছে? কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে অনলি 1000 টাকা। ভর্তি হতে চাইলে হয়ে যাইও তাড়াতাড়ি। আমাদের নেক্সট উইক থেকে প্রতি প্রতি কোন দিন ক্লাস হবে জানো? আমাদের প্রতি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলা ক্লাস হবে, সোম, মঙ্গল, বুধ, এই 3 দিন, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর বাকি সাবজেক্টগুলো আছে আমাদের, বায়োলজি, ইংলিশ এগুলারও কোর্স আছে, ম্যাথেরও কোর্স আছে। সবগুলাতে কিন্তু তুমি চাইলে ভর্তি হতে পারবে। ম্যাথে ভর্তি হইলে সবগুলো চ্যাপ্টার পেয়ে যাবে, কারণ ওইটা হচ্ছে তোমার রেকর্ডেড কোর্স অলরেডি। আর বায়োলজি, ইংলিশ এগুলা লাইভ কোর্স, এগুলা ক্লাস হয় তোমার শুক্র শনি। তো তোমরা ভর্তি হতে চাইলে তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, ভালো থাকো।